21 ঘন্টার চ্যালেঞ্জ সিরিজে তোমাকে স্বাগতম। আমি আয়শা আপু চতুর্থ ঘন্টার ক্লাসে আজকে চলে এসেছি। তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন 25 সালে পরীক্ষার্থী, ভর্তি নামক একটা যুদ্ধের সম্মুখীন হতে যাচ্ছ এবং ভর্তি যুদ্ধে জয়ী করতে যাচ্ছ, তোমরা ইতিমধ্যে জেনেছো যে আমি তোমাদের যুদ্ধে জয়ী হওয়ার একজন সাথী হিসেবে পাশে আছি। এবং আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বায়োলজির সবচেয়ে কঠিন চ্যাপ্টার বলেই অনেকে মনে করে, পরিপাক এবং শোষণ। আমাকে অনেকেই বলেছে যে আপু আমি এই চ্যাপ্টারটা পারি না, আপু আপনি এই ক্লাসের উপর একটা সুন্দর ভিডিও দেন। এই যে আমরা চ্যাপ্টার ওয়াইজ 120টা করে গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করছি, তুমি যদি এই ক্লাসের উপর বিশ্বাস রাখো, এই একটা ঘন্টার উপরে বিশ্বাস রাখো এবং 21 ঘন্টা চ্যালেঞ্জ সিরিজে তুমি যদি নিয়মিত ক্লাস করো, আমার বিশ্বাস এই কোর্সটি করলে এই কোর্সটা তোমার ভাগ্য পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। এবং বিগত বছরগুলোতে তোমার এই চ্যাপ্টারগুলোর উপরে যা যা সমস্যা আছে, এই 21 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। আমি তোমাদের ক্লাসগুলো এমন ভাবে বুঝাবো যেন ক্লাসগুলো তোমার ব্রেনের মধ্যে থেকে যায়, তুমি ইচ্ছে করে ভুল করো, তুমি যেন ভুল করতে না পারো। 1 ঘন্টা ক্লাসটা, এই 1 ঘন্টা ক্লাসটা কিন্তু তুমি টেবিলে বসে বই খাতা নিয়ে ক্লাসটা করবা। তুমি যদি টেনে টেনে ক্লাসটা দেখো তাহলে তুমি ভুল করবা, কারণ এই ক্লাসের ভেতরে আরো অনেক তথ্য আছে যা আমি প্রশ্নে অ্যাড করিনি। মানে আমি এই চ্যাপ্টারটা কিন্তু তোমরা জানো যেটা অনেক বড় একটা চ্যাপ্টার। হ্যাঁ, আমি এমন ভাবে এই ক্লাসটা সাজিয়েছি, এমন ভাবে, এত সুন্দর ভাবে যে এই ক্লাসটা আজকে করার পরে তুমি কমেন্ট করতে বাধ্য থাকবে যে তুমি ক্লাসটা থেকে অনেক কিছু শিখেছো এবং তোমার কাছে ক্লাসটা আগের চাইতে অনেক বেশি সহজ লাগছে। তাহলে ক্লাসের শুরুতেই আমি যে প্রশ্নটা সেট করেছি এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে নিচের কোন রসে এনজাইম থাকে না। হ্যাঁ, বিভিন্ন ধরনের রস খরিত হয় আমাদের খাবার পরিপাক হজমের সাথে সম্পৃক্ত বিভিন্ন ধরনের অঙ্গ থেকে, বিভিন্ন ধরনের গ্রন্থি থেকে বিভিন্ন রস খরিত হয় এবং সেই রসের মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম থাকে যা আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করে। তাহলে এখানে কোন রস আছে যেখানে কোনো এনজাইম নাই? পিত্তরস, পাচক রস, আন্ত্রিক রস নাকি অগ্নাশয় রস? এই অ্যান্সারটা আমার বিশ্বাস তোমরা সবাই পারবা, যাদের প্রিপারেশনটা খারাপ তারাও পারবা। এটা হচ্ছে পিত্তরস। পিত্তরসের মধ্যে কিন্তু কোনো এনজাইম থাকে না। এখানে তোমার সল্ট থাকে, লবণ থাকে, যা ভীষণ গুরুত্বপূর্ণ। তোমার চর্বি জাতীয় খাবারগুলোকে ভেঙে ফেলে, ইমালসিফিকেশন করে। এখানে তোমার বাইকার্বনেট থাকে যা অম্লীয় পরিবেশটাকে প্রশমন করে আরো ক্ষারীয় পরিবেশ তৈরি করে। তাহলে এই যে পিত্ত রস আমরা যে পড়ছি, তোমাকে কিন্তু এখান থেকে আরো বেশ কিছু জিনিস অ্যাড করতে হবে। সেটা হচ্ছে পিত্ত রসের মধ্যে কি কি উপাদান থাকে, তোমাকে সুন্দর ডিটেল ভাবে পড়তে হবে। হ্যাঁ, পিত্ত রসের মধ্যে কি কি উপাদান থাকে, তারপর তোমার বিলিরুবিনের বর্ণ কেমন, বিলিভার্ডিনের বর্ণ কেমন, তারপর তোমার হচ্ছে পিত্ত রসের কাজ, এই জিনিসগুলো কিন্তু তোমাকে ভালো করে পড়ে ফেলতে হবে। ঠিক আছে, দ্বিতীয় নাম্বার প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পাকস্থলীর কোন কোষ থেকে এই সেল খরিত হয়? আমরা জানি যে পাকস্থলীর প্রাচীরে, হ্যাঁ, বিভিন্ন ধরনের কোষ আছে যে কোষগুলো পরিপাকের সাথে সম্পৃক্ত বিভিন্ন কি ক্ষরণ করে, এনজাইম হরমোন ক্ষরণ করে। তো এখানে বলছে গুরুত্বপূর্ণ একটা উপাদান আছে, সেই উপাদানটা হচ্ছে এই সেলে। এই সেলটা আসলে ক্ষরণ করে পাকস্থলীর কোন কোষ? বিভিন্ন কোষ আছে এখানে, সবগুলো কিন্তু পাকস্থলীর কোষ না, বাট পাকস্থলীর কোন কোষ, একটা কোষ তো এখানে অবশ্যই অ্যান্সার আছে যে কোষটা এই সেল ক্ষরণ করে, এবং সেটার উত্তরটা হচ্ছে প্যারাইটাল কোষ। এই প্যারাইটাল কোষ কি করে বলতো? এই প্যারাইটাল কোষটা হচ্ছে পাকস্থলীর এমন একটা কোষ যা এই সেল ক্ষরণ করে। এবং এই যে এই সেলটা কি করে বলতো? পাকস্থলীতে নিষ্ক্রিয়, হ্যাঁ, পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে কনভার্ট করে এবং একটা অম্লীয় পরিবেশ সৃষ্টি করে, বিভিন্ন জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে। 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে কোনটি আহারের পর কোনো পরিবর্তন ছাড়াই সরাসরি আমাদের দেহে শোষিত হয়? মানে এটার কোনো পরিবর্তনই হয় না, কোনো পরিবর্তন হওয়ার প্রয়োজনই নাই। বাট এই প্রশ্নটা এত সুন্দর এবং এটার উত্তরটা এত সহজ, যদি মাথায় একটু বুদ্ধি থাকে, একটু বুদ্ধি খাটাও, তুমি যে কেউ হও না কেন তুমি অ্যান্সারটা দিতে পারবা। যেমন সরাসরি দেহে শোষিত হয়, তাহলে আমরা জানি যে শর্করা সরাসরি শোষিত হবে না, লিপিড হবে না, আমিষ হবে না, এগুলো তো ভাঙার প্রয়োজন আছে, সরল উপাদানে কনভার্ট হওয়ার প্রয়োজন আছে। তাহলে কোনটা শোষিত হয়? এইটার অ্যান্সার কিন্তু দিতে তোমার একদম সেকেন্ডের মধ্যে তুমি ভেবে ভেবে অ্যান্সারটা দিয়ে ফেলো, ভাবতেই হবে না, দেখার সাথে সাথে তোমার টাস করে অ্যান্সারটা তুমি দিয়ে দিবা ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা 3 নাম্বার প্রশ্নটা বুঝতে পেরেছি। এবার আমরা 4 নাম্বার প্রশ্নটা দেখি। 4 নাম্বার প্রশ্ন কি বলছে? পাকস্থলীতে খাদ্য পরিপাকের জন্য নিঃসৃত এনজাইম কোনটি?
ভালো করে শুনবা, পাকস্থলী হচ্ছে এমন একটা টপিক। পাকস্থলী, এই যে পাকস্থলী, এই পাকস্থলীটা এমন একটা টপিক, এই টপিক থেকে আসা বিভিন্ন প্রশ্নের অ্যান্সার করতে হলে তোমাকে পাকস্থলীর গঠন পড়তে হবে, তোমার পাকস্থলীতে কি কি কোষ আছে, পাকস্থলীর কতগুলো স্তর থাকে, কোন স্তরের কি নাম, ভালো করে শুনো, হ্যাঁ। এবং পাকস্থলী থেকে কি কি ধরনের এনজাইম খরিত হয়, বুঝছো? এবং এই এনজাইম গুলো কোন জাতীয় খাবার হজম করতে হেল্প করে কাজ। তুমি যদি এই অংশগুলো পড়তে পারো, হ্যাঁ, এবং এই যে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে না, এইটা, হ্যাঁ, পাকস্থলীর যে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, গ্যাস্ট্রিক গ্রন্থির যে মানে কোষগুলো, যে এই অংশটা, এটা এবং কাজ, কোষ এবং কাজ, এগুলো যদি পড়তে পারো তুমি কিন্তু অনেকটা নিশ্চিন্ত থাকবে, তুমি পারবে। তবে হ্যাঁ, এটা আয়ত্তে নিয়ে আসার জন্য তোমাকে কিন্তু বারবার পড়তে হবে, এবং আমি এই কারণেই ক্লাসটা নিয়ে আসছি যে তুমি ইতিমধ্যে কি পড়েছো, আমার ক্লাসটা করার পরে তুমি বুঝতে পারবা যে সত্যি কথা বলতে তোমার প্রিপারেশনটা কেমন। তুমি যদি আজকে আমার সাথে ক্লাসটা করে প্রত্যেকটা প্রশ্ন সলভ করতে পারো, 120টার মধ্যে তুমি যদি 70টা প্রশ্ন সলভ করতে পারো, তাহলে তুমি বুঝতে পারবা না তোমার প্রিপারেশনটা ভালো। এবং আমি বলছি তোমার প্রিপারেশনটা ভালো, তোমার বেশ ভালো, মানে আরেকটু ভালো হলে তোমার ইনশাল্লাহ, কনফার্ম ইনশাল্লাহ, আল্লাহ চাইলে মেডিকেলে হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে পাকস্থলীতে খাদ্য পরিপাকের জন্য নিশ্চিত এনজাইম কোনটি? পাকস্থলী। হ্যাঁ, দেখো তো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে অ্যামাইলেজের কথা। অ্যামাইলেজ, অ্যামাইলেজ এটা শর্করা বিশ্লেষণকারী এনজাইম, মনে করো সুক্রেজ, এটাও তাই শর্করা কে বিশ্লেষণ করবে। মাল্টেজ, একই কথা। অ্যামাইলেজ অ্যামাইলোজ কে করবে সুক্রেজ, সুক্রোজ কে করবে মাল্টেজ, মাল্টেজটা হচ্ছে ম্যালটোজ কে করবে, হ্যাঁ। তো এখন প্রশ্ন হচ্ছে, এগুলো তো সবই শর্করা বিশ্লেষণকারী এনজাইম। আমরা কি জানি বলতো? আমরা জানি যে পাকস্থলীতে শর্করাকে ভাঙার কোনো এনজাইম থাকে না। তাহলে অ্যান্সার হচ্ছে নন অফ দিস, এটার মধ্যে কোনোটি হবে না, অথবা সরাসরি লিখে দিলে যে উপরের কোনোটি নয়। তাহলে আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো যে পাকস্থলী থেকে তুমি কি কি পড়াশোনা করবে? 5 নাম্বার প্রশ্নটা হচ্ছে, কোন হরমোন পিত্তথলি থেকে পিত্ত বের হতে উদ্দীপনা যোগায়? পিত্তথলি, পিত্তথলি, হ্যাঁ, আমরা মনে করো একটা পিত্তথলির কথা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পিত্তথলি, যকৃৎ থেকে পিত্তরস ক্ষরণ হচ্ছে, এবং এটা তোমার পিত্তথলিতে কি হচ্ছে, পিত্তথলি বা পিত্তশয় জমা হচ্ছে। তাহলে এমন কোন হরমোন আছে, এমন কোন হরমোন আছে যা পিত্তথলি থেকে পিত্ত বের করতে, হ্যাঁ, কি করে সাহায্য, মানে বের করতে উদ্দীপনা যোগায়? এই হরমোনটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন। কোলেসিস্টোকাইনিন এটা কি করে? এটা হচ্ছে পিত্তথলি থেকে পিত্ত বের করতে, পিত্ত বের করতে কি করে? উদ্দীপনা যোগায়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, এবং আমি বলছি এই প্রশ্নটা কিন্তু পড়ার জন্য তোমার একটা অংশ আছে না, বিভিন্ন হরমোন, হরমোনের ভূমিকা, হরমোনের ভূমিকা, হরমোনের ভূমিকা, হরমোনের ভূমিকা বলে একটা পয়েন্ট আছে, প্যারা আছে, হরমোনের ভূমিকা, পরিপাকে হরমোনের ভূমিকা। এখানে তোমার মোটামুটি 12টার মতন হরমোনের কথা বলা হয়েছে, হ্যাঁ। এই অংশ হরমোনের নামগুলো পড়তে হবে, ঠিক আছে? এই হরমোনগুলোর নাম পড়তে হবে, অনেকগুলো আছে। তোমার এই হরমোনগুলোর নাম যদি তুমি পড়তে পারো, তাহলে আশা করছি তোমার আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। কোন হরমোন পাকস্থলীর অ্যাসিড নিঃসরণ করে? কোন হরমোন? এমন হরমোন আছে যেটা পাকস্থলীর অ্যাসিড নিঃসরণ করতে কি করবে? হেল্প করবে। গ্যাস্ট্রিন হতে পারে, কোলেসিস্টোকাইন হতে পারে, এন্টেরোকাইনিন হতে পারে, এবং সিক্রেটিন হতে পারে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এটার অ্যান্সারটা আসলে কি? এইটার অ্যান্সারটা হচ্ছে গ্যাস্ট্রিন, এটার অ্যান্সারটা হচ্ছে গ্যাস্ট্রিন। এই গ্যাস্ট্রিন এমন এক ধরনের হরমোন যা পাকস্থলীর অ্যাসিড নিঃসরণ করতে কি করবে? হেল্প করবে। পাকস্থলীর অ্যাসিড না থেকে সরাসরি আসতে পারে পাকস্থলীতে এই সেল নিঃসরণ করতে সাহায্য করবে কোনটি? তখন আমরা কি অ্যান্সার করব? গ্যাস্ট্রিন। কি অ্যান্সার করব? গ্যাস্ট্রিন। এরপরে আমরা যে প্রশ্নটা পড়বো সেটা হচ্ছে, নিচের কোনটি পিত্তরসের উপাদান নয়? আমি কিন্তু একটু আগে বলেছি যে তোমাকে কি করতে হবে? পিত্তরসের উপাদান তো পড়তেই হবে, এবং সেই সাথে সাথে পিত্তরসের কাজটাও খুব ভালো করে পড়তে হবে। তাহলে পিত্তরসের উপাদান হচ্ছে পিত্ত লবণ, পিত্ত রসে তো অবশ্যই পানি থাকে, পানি, রস মানে পানি, কোলেস্টেরল থাকবে, এবং যে জিনিসটা থাকবে না, যে জিনিসটা উপাদান নয়, সেটা হচ্ছে গ্লুকোজ। নিচের কোন হরমোনটি পাকস্থলীর এই সেল নিঃসরণ নিয়ন্ত্রণ করে? দেখো এটা কিন্তু একটু আগেও আসছে, একটু আগে আমরা পড়লাম, এখানে অ্যান্সারটা দেওয়া আছে, সেটা হচ্ছে গ্যাস্ট্রিন। এটা আমরা সরাসরি পড়ে ফেললাম। তাহলে একটা প্রশ্ন কিন্তু দুই ভাবে আসতে পারে। নিচের কোন গ্রন্থির নালী, নিচের কোন গ্রন্থির নালী এমন কোন নালী আছে যা দ্বিতীয় ঊর্ধ্ব মোলার মানে আমাদের করলে উপরের দিকে যে মোলার আছে, পেছনের দাঁত,
পেছনের দাঁত, মোলার দাঁতের বিপরীতে মুখ গহ্বরে কি হয়ে যাবে, উন্মুক্ত হবে। ভালো করে খেয়াল করবা, মানে এমন একটা গ্রন্থি আছে, গ্রন্থি মানে এক্ষেত্রে লালা গ্রন্থি বলা হচ্ছে। 3 ধরনের লালা গ্রন্থি আছে, প্যারোটিড, তারপর সাবলিঙ্গুয়াল, ঠিক আছে, সাবম্যান্ডিবুলার। তো এখন কথা হচ্ছে তাহলে কোনটা, এদের মধ্যে কোনটা নালী দ্বিতীয় ঊর্ধ্ব মোলার দাঁতের বিপরীতে মুখ গহ্বরে কি হবে, উন্মুক্ত হবে? কোনটা এর মধ্যে আসলে এমন কোন একটা আছে যেটা উন্মুক্ত হয়? এটার অ্যান্সারটা হচ্ছে প্যারোটিড। এটার অ্যান্সারটা কি? প্যারোটিড গ্রন্থি। কোন গ্রন্থি? প্যারোটিড গ্রন্থি, প্যারোটিড গ্রন্থি, প্যারোটিড গ্রন্থি নিচের এবং হ্যাঁ, এবং প্যারোটিড গ্রন্থি কিন্তু সবচেয়ে বড় গ্রন্থি, প্যারোটিড গ্রন্থিটা কিন্তু সবচেয়ে বড় গ্রন্থি। 10 নম্বর প্রশ্নে কি বলছে, নিচের কোনটি খাদ্য গিলে ফেলার সময় ষড়যন্ত্র নাসা ছিদ্র বন্ধ করে দেয়? নিচের কোনটি খাদ্য গিলে ফেলার সময় নাসা ছিদ্র, এটা হবে তোমার নাসা ছিদ্র বন্ধ করে দেয়। নাকের যে উপরের ছিদ্রটা আছে না, সেটা বন্ধ করে দেয়। আমরা জানি এটা হবে আলাজিহ্বা। আলাজিহ্বা দেখবা তুমি আ করে যদি থাকো, আ করে থাকলে এরকম আলের মতন একটা অংশ ঝুলে থাকবে, এটা হচ্ছে আলজিহ্বা। এবং এইটা তোমার নাসারন্ধ্রটা, পশ্চাৎ যে নাসারন্ধ্র সেটা বন্ধ করে দেয়, যেন খাবার খাওয়ার সময় খাবারটা নাকের ছিদ্র দিয়ে নাকের ভেতরে না যায়। অনেক সময় দেখবা খাবার খাওয়ার সময় নাকের ভেতরে গেলে হাঁচি দিয়ে তুমি খাবারের অংশটা কি করে দাও, বের করে দাও, তাই না? নিচের কোন ভিটামিনটি পানিতে দ্রবণীয়? পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে এখানে তোমার পানিতে দ্রবণীয় ভিটামিন 2 ধরনের থাকে, বি এবং সি। তো এখানে দেখা যাচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স দেওয়া আছে, তাহলে অ্যান্সার এটাই হবে। আর বাকি যে তোমার ভিটামিন গুলো বলা হচ্ছে এগুলো কিন্তু চর্বিতে দ্রবণীয় ভিটামিন। তাহলে তুমি যদি 2টা মনে রাখো তাহলে কিন্তু বাকিগুলো তুমি এমনি পারবা। তাহলে পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বি সি, এখানে বি কমপ্লেক্স হবে। আর চর্বিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বাকিগুলো। অন্ত্রের কোন স্তরে গবলেট কোষ থাকে? গবলেট কোষকে আমরা পানপাত্র বলে থাকি। তো নিচের কোন স্তরে গবলেট কোষ থাকে? এখানে অনেকগুলো স্তর আছে, সেরোসা, মিউকোসা, মাস্কিউলারিস মিউকোসা, সাবমিউকোসা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটার অ্যান্সারটা কি হবে? অন্ত্রের কোন স্তরে গবলেট কোষ থাকে? অন্ত্রের কোন স্তরে গবলেট কোষ থাকে? এটার অ্যান্সারটা হচ্ছে মিউকোসা স্তর। মিউকোসা স্তরে কি থাকবে? গবলেট কোষ থাকবে। এবং এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বারবার আসে। 13 নম্বর প্রশ্নটা, কোনটি খাদ্যমণ্ডকে মানবদেহের শ্বাসনালী পথে প্রবেশ করতে বাধা দেয়? আমাদের সামনে শ্বাসনালী থাকে এবং পেছনে অন্ননালী থাকে। হ্যাঁ, এখন খাবার অন্ননালী দিয়ে আসার সময় কোনো কারণে যদি শ্বাসনালীতে ঢুকে তাহলে কিন্তু আমাদের অনেক বিষম উঠবে এবং আমাদের কাশি দিয়ে খাবারটাকে বের করতে হবে। আর খাবার যদি কোনো কারণে বের না হয় তাহলে কিন্তু আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারবো না, দম বন্ধ হয়ে কি হয়ে যাব, আমরা মারা যাব। তাহলে এমন কোন জিনিস আছে যা শ্বাসনালী পথে প্রবেশে বাধা দিবে? কাকে? খাবারকে। তাহলে এটা কি কোমল তালু হবে? না, কোমল তালু হবে না। তাহলে আর কি? জিহ্বা? না, জিহ্বা হবে না। আলজিহ্বা, উপজিহ্বা, এই দুটোর মধ্যে কনফিউশন আছে। আমরা আলজিহ্বা কিন্তু অ্যান্সারটা পড়েছি, এটা হচ্ছে নাসারন্ধ্র, পশ্চাৎ নাসারন্ধ্রের মধ্যে খাবারটাকে যেতে বাধা দেয়। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে এপিগ্লটিস বা উপজিহ্বা, এপিগ্লটিস বা উপজিহ্বা। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে? এপিগ্লটিস বা উপজিহ্বা। এই দুটো প্রশ্ন কিন্তু উল্টাপাল্টা হইতে পারে, তোমরা খুব ভালো করে পড়বা। নিচের কোন এনজাইমটি অগ্ন্যাশয় রসে বিদ্যমান? হ্যাঁ, অগ্ন্যাশয় রসে বিদ্যমান বিভিন্ন এনজাইমের নাম পড়তে হবে। তারপর অন্ত্রে বিদ্যমান বিভিন্ন এনজাইমের নাম পড়তে হবে। লিপিড জাতীয় খাদ্য পরিপাক করে কোন? আন্ত্রিক এনজাইম, অগ্ন্যাশয় এনজাইম, প্রোটিন, তারপরে হচ্ছে কার্বোহাইড্রেট। এগুলো কিন্তু ছক সুন্দর করে ঝরঝরা করে একেবারে মুখস্থ করে ফেলতে হবে, যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তুমি যেন পারো। আমি বারবারই বলছি তোমাকে এই সময় প্রচুর পড়তে হবে, প্রচুর পড়তে হবে, প্রচুর পড়তে হবে। তুমি যদি মনে করো না আমি প্রচুর পড়বো না, আমি শর্টকাটে পড়া সেরে ফেলবো, তাহলে তুমি বোকার স্বর্গে বসবাস করছো। এই কয়েকটা দিন তোমাকে প্রচুর পড়তে হবে, খাবার দাবার ঠিক রেখে, ঘুম ঠিক রেখে তুমি খালি পড়বাই, তোমার কোনো কথা নাই। তুমি ঘুম থেকে উঠে পড়বা, খাওয়ার পর গোসল করার পর তুমি আবার পড়বা, তুমি পড়তেই থাকবা। মানে এই সময়টুকু, এই কয়েকটা দিন তোমার জীবনে আর অন্য কোনো কাজ নাই, তুমি শুধু পড়বে, খাবে, হ্যাঁ একটু ঘুরতে পারো, কিন্তু তুমি শুধু পড়বে। এরপরে কিন্তু তুমি যখন ভালো জায়গায় চান্স পেয়ে যাবা তখন কিন্তু তোমার যে যাই বলুক না কেন যে অনেক পড়া অমুক তমুক এসে না, তখন তুমি মনের আনন্দে অনেক সময়টা কি করতে পারবা, রেস্ট করতে পারবা, বা তোমার ভাল লাগবে অনেক। হ্যাঁ, তখন যতই পড়ো না কেন তখন কিন্তু ভাল লাগবে যে তুমি একটা জায়গায় চান্স পেয়েছো। ঠিক আছে, তার মানে চান্স পেতে হলে পড়ার কোনো বিকল্প নাই, এবং এই জন্যই এই ক্লাসগুলো নিয়ে আসছি। আমি জানি যে তোমাদের ক্লাস করতে করতে যখন খুব বিরক্ত লাগবে, ক্লাস করতে ভালো লাগবে না, বইয়ের কাছে থাকতে ভালো লাগবে না, বইটা দেখলেই বিরক্ত লাগবে, তখন তোমরা আমার এই ক্লাসটা অন করে রাখবা। আমি কথা বলবো, তুমি হাঁটবে,
পড়াটা রিভিশন করে ফেলবা যে আমার কথার সাথে তোমার কথা মিলছে কিনা, তাহলে দেখবা তোমার সময়টা কিন্তু নষ্ট হবে না। তাহলে নিচের কোন এনজাইমটি অগ্ন্যাশয় রসে বিদ্যমান? অগ্ন্যাশয় রসে বিদ্যমান এনজাইমটা আসলে কোনটা? পেপসিন, ল্যাকটেজ, ট্রিপসিন এবং মল্টেজ। অবভিয়াসলি এর মধ্যে এই তিনটা হবে না, আমরা জানি এই তিনটা হবে না। তাহলে অ্যান্সার কোনটা হবে? ট্রিপসিন, কারণ আমরা এটা জানি, আমরা মুখস্থ করেছি, তাই না? এই জন্য আমরা এটা সহজে উত্তরটা দিতে পারছি। নিচের কোন চক্রটি ইউরিয়া তৈরির সাথে সংশ্লিষ্ট? এইটা কিন্তু ফ্যান্টাস্টিক একটা প্রশ্ন এবং এইটা খুব সহজেই তুমি উত্তর দিতে পারবা। এবং এইটার সাথে জড়িত হচ্ছে আমাদের যকৃৎ, হ্যাঁ, লিভার। তাহলে আমরা খুব ভালো করে এটা পড়ে ফেলেছি, সেটা হচ্ছে অরনিথিন একটা চক্র আছে, যে চক্রের মাধ্যমে তোমার কি তৈরি হবে? ইউরিয়া তৈরি হবে। কি তৈরি হবে? ইউরিয়া তৈরি হবে। এবং এটা তৈরি হবে কোথায়? যকৃতে তৈরি হবে। এর পরের প্রশ্নটা তাহলে কি আছে আমরা একটু দেখি। একজন পূর্ণবয়স্ক মানুষের নিচের চোয়ালে মোলার দাঁতের সংখ্যা কতটি? করে তুমি নিজে আগে গুনো তোমার দাঁত কতটি। হ্যাঁ, তাহলে আমরা এটা খুব সহজে পড়তে পারবো। আমরা একটু বলি, আমরা একটা সুন্দর ফর্মুলা ইউজ করব। আইতে ইনসিসর, সিতে ক্যানাইন, তারপরে পিএম তে প্রিমোলার এবং এম তে হচ্ছে মোলার। হ্যাঁ, এবং উপরে আমরা যা লিখছি নিচেও তাই লিখবো, ঠিক আছে? নিচেও তাই লিখবো, নিচেও তাই লিখলাম। এবং এইটা কিন্তু আমাদের মনে করো আমাদের উপরে একটা চোয়াল আছে, নিচে একটা চোয়াল আছে। প্রত্যেকটা চোয়ালে আমাদের 16টা করে দাঁত থাকে, হ্যাঁ, ম্যাচিউর অবস্থায়। এখানে 16টা থাকে, এখানেও 16টা থাকে। তো আমি যদি এটাকে 8 দিয়ে ভাগ করে ফেলি, একটা পাশের অংশ কি করেছি আমি দাগিয়েছি। তাহলে 8টার মধ্যে আমার 2টা থাকবে হচ্ছে ইনসিসর, তাহলে উপরেও 2টা ইনসিসর, নিচেও 2টা ইনসিসর। এবং তারপর আমার যে দাঁতটা থাকবে সেটা হচ্ছে তোমার ক্যানাইন, এটা হচ্ছে একটা একটা করে থাকবে। এবং তারপরে আমার যে দাঁত থাকবে সেটা হচ্ছে তোমার প্রিমোলার। হ্যাঁ, প্রিমোলার 2টা থাকবে, তাহলে নিচেও তাই 2টা থাকবে। এখানে যা থাকবে এখানে কিন্তু তাই থাকবে। এবং শেষে আমার যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে তোমার মোলার। এখানে তোমার মোলার কতটা করে থাকছে? 3টা করে থাকছে। তাহলে একটু খেয়াল করো, 3 2 5 6 7 8। তাহলে আমরা এই পাশে 8টা পেয়েছি, নিচেরও এই পাশে 8টা পেয়েছি। তাহলে এটাকে আমরা 2 দিয়ে কি করব? গুণ করব। তাহলে আমাদের দাঁতের সংখ্যা হচ্ছে কতটা? 16টা। 16 16 আমাদের কতটা? 32টা দাঁত। তাহলে একজন পূর্ণবয়স্ক মানুষের নিচের চোয়ালে মোলার দাঁতের সংখ্যা কত? নিচের চোয়াল, নিচের চোয়াল, নিচের চোয়াল। এবং প্রত্যেকটা চোয়ালের মধ্যে ছোট ছোট কোটর আছে, যেটাকে আমরা অ্যালভিওলাস বলি, এবং এর ভেতরে দাঁত প্রবিষ্ট থাকে, ঠিক আছে? 16টা গর্ত থাকবে যার মধ্যে দাঁত ঢোকানো থাকবে, দাঁত অবস্থান করবে। তাহলে এখন আমরা সহজেই বলতে পারি, আমাদের যদি এই পাশে 3টা মোলার থাকে, তাহলে এখানেও 3টা মোলার। তাহলে আমাদের নিচের পাটিতে কয়টা মোলার আছে? 6টা। আমরা যদি উপরের পাটি কল্পনা করি, উপরের পাটিতেও হ্যাঁ আমাদের কয়টা মোলার থাকবে? 6টা। এভাবে কিন্তু তুমি দ্বন্দ্ব সংখ্যা থেকে যে কোনো প্রশ্ন পেতে পারো। সেটা হচ্ছে আমাদের উপরের পাটি নিচের পাটি দিয়ে আসতে পারে, অথবা সম্পূর্ণ আসতে পারে। যেমন আমার মুখে কতটা ইনসিসর আছে? আমার মুখে টোটাল ইনসিসরের সংখ্যা কতটা? এই পাশে 2টা, এই পাশে 2টা, নিচে 2টা 2টা 4টা, তাহলে 8টা। আমার ক্যানাইন কয়টা আছে? এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, তাহলে কয়টা আছে? একটা একটা করে 4টা আছে। আমার প্রিমোলার এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, তাহলে কয়টা আছে? 8টা। আর আমার মোলার এইখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, তাহলে নিচে 6টা, উপরে 6টা, তাহলে কতটা আছে? 12টা। তাহলে তোমার যেভাবে আসুক না কেন তুমি কিন্তু পারবে। এবং এই যে মোলার, এই মোলারের মধ্যে হ্যাঁ লাস্টের একটা একটা করে, লাস্টের একটা একটা করে, উপরের পাটিতে 2টা, নিচের পাটিতে 2টা, এই টোটাল যে 4টা দাঁত, এই দাঁতগুলোকে বলা হচ্ছে আক্কেল মারি। কি বলা হচ্ছে? আক্কেল মারি। কি বলা হচ্ছে? আক্কেল মারি। তাহলে আমরা যারা অ্যাডাল্ট হয়ে গেছি, আমাদের দাঁতের সংখ্যা হচ্ছে 32টা। এবং আমি বিশ্বাস করি এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন তুমি আনসার দিতে পারবা ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা আমরা একটু দেখি, কাফার সেল থাকে কোথায়? অবভিয়াসলি এটা আমরা খুব ভালো করে পড়েছি যকৃতে। এবং যকৃতে যে ফাঁকা জায়গা আছে, যে যকৃতে যে কোষ আছে, যকৃতে যে ফাঁকা জায়গা গুলো থাকে সাইনুসয়েড, এই সাইনুসয়েড ফাঁকা জায়গাতে কাফার সেল থাকে। এবং কাফার থাকতে পারে কোনো বইয়ে, কোনো বইয়ে কাফার থাকতে পারে, একই কথা। এবং এই সেলগুলো কি করে? বিভিন্ন আগত জীবাণু, মৃত শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা এগুলোকে ধ্বংস করে ফেলে, খেয়ে ফেলে। হ্যাঁ, তারপরে প্রশ্নটা আমরা কি দেখতে পাচ্ছি, প্রোটিন পরিপাককারী এনজাইম 9 কোনটি? প্রোটিন পরিপাককারী এনজাইম 9, তোমাকে 9 কোনটি? তার মানে এর মধ্যে 3টা প্রোটিনকে পরিপাক করে। হ্যাঁ, ট্রিপসিন অবভিয়াসলি প্রোটিন পরিপাক করছে, অ্যামাইনো পেপটাইডেজ, এই যে পেপটাইডস মানে প্রোটিন, তারপরে কাইমোট্রিপসিন সবগুলোই। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি? এটার অ্যান্সারটা হবে কোনটা? নিঃসন্দেহে বুঝতে পেরেছো, এটার অ্যান্সারটা হবে অ্যামাইলেজ। অ্যামাইলেজ এটা হচ্ছে অ্যামাইলেজ শর্করাকে ভাঙে, এরা শর্করাকে ভাঙে। 19 নম্বর প্রশ্নটা হচ্ছে উইরসাং নালী নিম্নের কোথায় অবস্থিত? উইরসাং নালী, এই উইরসাং নালী হচ্ছে
অগ্নাশয়ে অবস্থিত। কোথায় অবস্থিত? অগ্নাশয়ে অবস্থিত। এটা একটু ভালো করে পড়ে ফেলবা। অ্যাম্পুলা, ভ্যাটার অগ্নাশয় থাকে, এগুলো ভালো করে পড়বা। এবং হ্যাঁ, আমি বারবারই বলছি, অগ্নাশয় থেকে যখন পড়বা তখন অগ্নাশয়ের গঠনটা পড়ে রাখবা। অগ্নাশয়ের গঠনে 3টা অংশ দেখতে পাওয়া যায়। এই অংশটার নাম কি, এই অংশটার নাম কি, এই অংশটার নাম কি, এগুলো পড়বা। এটা হচ্ছে মাথা, দেহ, তারপরে হচ্ছে তোমার লেজ। এবং অগ্নাশয় কিন্তু এমন একটা গ্রন্থি যেটা একই সাথে অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। এবং এই জন্য অগ্নাশয়কে আমরা কি বলছি? মিশ্র গ্রন্থি। তাহলে মিশ্র গ্রন্থি কেন বলছি? সে একই সাথে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা হিসেবে কাজ করবে। মানে সে একই সাথে বহিঃক্ষরা হিসেবে এনজাইম ক্ষরণ করবে এবং অন্তঃক্ষরা হিসেবে হরমোন ক্ষরণ করবে। তোমাকে কিন্তু সুন্দর করে পড়ে ফেলতে হবে যে এখানে বহিঃক্ষরা হিসেবে কি কি এনজাইম ক্ষরণ করে আর অন্তঃক্ষরা হিসেবে কি কি হরমোন ক্ষরণ করে, সবকিছু লিস্ট তোমাকে সুন্দর করে পড়ে ফেলতে হবে, একেবারে ঝরঝরা তত্তরা করে পড়ে ফেলতে হবে। এরপরে আমরা যে প্রশ্নটা পড়বো, দেখি এখানে কি আছে। 20 নম্বর প্রশ্নটা হচ্ছে ফ্যান্টাস্টিক একটা প্রশ্ন। দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় কাকে? সুষমা কাণ্ড, সুষমা স্নায়ু, অ্যান্টেরিক স্নায়ুতন্ত্র, হরমোন। আমাকে বলতে পারবা যে এই প্রশ্নের উত্তরটা কি? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা হচ্ছে অ্যান্টেরিক স্নায়ুতন্ত্র। জানো এই স্নায়ুতন্ত্রটা কি? এখানে প্রায় 100 মিলিয়নেরও বেশি নিউরন থাকবে এবং এটা এমন একটা স্নায়ুতন্ত্র যা মস্তিষ্ক ছাড়াই নিজে নিজে কি করতে পারে? নিয়ন্ত্রণ করতে পারে। হ্যাঁ, কি খাদ্য হজম, খাদ্য হজমের সাথে বিভিন্ন হরমোন ক্ষরণ করতে সাহায্য করে। এর পরের প্রশ্নটা কি আছে আমরা একটু খেয়াল করব। কোনটি রোগ প্রতিরোধে ভূমিকা রাখে? অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রথমবিন। রোগ প্রতিরোধে ইমিউনোগ্লোবিন হিসেবে গ্লোবিনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিভিন্ন অ্যান্টিবডি হিসেবে কাজ করবে। তাহলে এটা হচ্ছে গ্লোবিউলিন, যা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতায় দারুণ ভাবে কাজ করে। কোন কোষ? ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসল। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট। এবং আমি বলি, আমার কিছু কিছু প্রশ্ন তোমার কাছে একটু আননোন মনে হতে পারে, কারণ আমি কিন্তু এখানে অনেকগুলো রাইটারের বইটাকে কম্বাইন করে নিয়েছি এবং আমি চেষ্টা করেছি যে এই অংশগুলো ইম্পর্টেন্ট, বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে এবং আসবে ইনশাল্লাহ, যার কারণে আমি প্রশ্নগুলো সেট করেছি। তোমাদেরকে কিন্তু এই রিলেটেড যাবতীয় তথ্য ডিটেল পড়তে হবে। ডিটেল পড়লে তুমি ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। তাহলে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসল গঠন করে কোনটি? অবভিয়াসলি বইয়ে সুন্দর করে দেওয়া আছে, আব্দুল আলী স্যারের বইয়ে, প্যারাইটাল সেল। এটা খুব ভালো করে পড়ে ফেলবা, এটা নিয়ে কোনো টেনশন নাই। জিহ্বার কোন অংশে লবণাক্ত স্বাদ অনুভূত হয়? কোন অংশে? আমরা যদি একটা জিহ্বা আঁকাই তাহলে আমরা দেখতে পাবো এই অংশটা অগ্রভাগ, এখানে কি আছে? মিষ্টতা আছে, তাই না? মিষ্টতা আছে। আমরা যদি এটার পেছনের একটু অংশ দেখি দুই পাশে, তাহলে এটা হচ্ছে লবণাক্ত। লবণাক্ত, তাহলে এটা হচ্ছে লবণাক্ত। আমরা যদি আর একটু পেছনের দিকে যাই তাহলে এইটা হবে কি? অম্ল। অম্ল, হ্যাঁ। এবং এই যে এই অংশটা, এটা হচ্ছে তোমার টক, সরি তিতা। তিতা 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 তিতা। তাহলে সামনে আমরা পাচ্ছি অগ্রভাগে মিষ্টতা, তার পেছনে দুই পাশে আমরা পাচ্ছি লবণাক্ততা, তারপরে হচ্ছে অম্ল, অম্ল টক, এবং শেষে পাচ্ছি আমরা তিতা। তাহলে এখানে লবণাক্ত স্বাদ কোথায় আমরা দেখতে পাচ্ছি? অগ্রভাগের পার্শ্বদেশে আমরা কি দেখতে পাচ্ছি? লবণাক্ত দেখতে পাচ্ছি। যদি মিষ্টতা আসে তাও হলো পারবা, অম্লতা যদি আসে তাও পারবা, ইনশাল্লাহ তিতা আসলে তাও পারবা। দেখছো তিতাটা একদম পেছনে রাখা হয়েছে। আর ঝাল, ঝাল খাবার কিন্তু কোনো স্বাদের মধ্যে পড়ে না। তাহলে স্বাদ বা টেস্ট হচ্ছে এই চারটা। ঝাল আমরা বলি না ঝাল ঝাল টেস্ট হবে এরকম সেরকম, ঝাল টেস্ট না, ঝাল হচ্ছে জ্বালার সৃষ্টি করে। তুমি এখানে মরিচটা দাও, মরিচটা ঠেকায় ডলো, ডলান দাও একটা, ডলো, দেখবে তোমার অনেক ঝাল লাগছে। তার মানে কি এখানে তোমার জিহ্বা আছে? নো, তার মানে এটা হচ্ছে ঝাল হচ্ছে তোমার কি জ্বালার সৃষ্টি করে, এবং যত বেশি জ্বালা তত বেশি ঝাল, তত বেশি টেস্ট। যারা তোমরা ঝালখোর, ঝাল খেতে পছন্দ করো, তাহলে ঝাল কিন্তু কোনো স্বাদ না, ঠিক আছে? ঝাল বেশি খাইতে হলে বলবা যে আমার জ্বালা বেশি দাও, আমি জ্বালা বেশি পছন্দ করি। হ্যাঁ, কারণ ঝাল বেশি খেলে জ্বলবে বেশি এবং তোমার কাছে ওটা টেস্ট টেস্ট মনে হবে। তাহলে আশা করছি এখান থেকে কোনো প্রশ্নের সমস্যা হবে না। এবং জিহ্বাতে ছোট ছোট টেস্ট বার্ডস থাকে, এগুলো খাবারের ঘর্ষণে কি হয়ে যায়? প্রতিনিয়ত নষ্ট হয়ে যায়, আবার রিকভারি হয়, ঠিক আছে? এটা নিয়েও আমাদের তথ্য আছে। তাহলে আমাদের জিহ্বা সম্পর্কে আমাদের পড়া কমপ্লিট। এরপর আমরা যে প্রশ্নটা পড়বো, দেখি কি আছে। নিচের কোনটি পাকস্থলীর প্যারাটাল সেল থেকে নিঃসৃত হয়? ইতিমধ্যে এটা আমরা পড়েছি, ইন্ট্রিনসিক ফ্যাক্টর, এটা প্যারাটাল সেল থেকে নিঃসৃত হয়। নিচের কোনটি যকৃতের সবচেয়ে বড় খণ্ড? এটাও আমাদের পড়া আছে। যকৃতের সবচেয়ে বড় খণ্ড হচ্ছে ডান পার্ট, ডান অংশটা হচ্ছে যকৃতের সবচেয়ে বড় অংশ। যকৃতের সবচেয়ে বড় অংশ হচ্ছে
রাইট সাইড, এটা হচ্ছে সবচেয়ে বড় অংশ। নিচের কোন প্লাজমা প্রোটিনটি লিভারে তৈরি হয় না? এখানে লিভারে তৈরি হয় ফাইব্রিনোজেন, প্রথম্বিন, অ্যালবুমিন, ইমিউনোগ্লোবিউলিন। এটা তোমার লিভারে তৈরি হয় না, লিভারে তৈরি হয় না। তাহলে কোনটা? ইমিউনোগ্লোবিউলিন, এটা লিভারে তৈরি হয় না। নিচের কোন এনজাইমটা পিত্তরসে থাকে? কোন এনজাইমটা পিত্তরসে থাকে? আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি, পিত্তরসে আসলে কোনো এনজাইম থাকে না, এখানে লবণ থাকে এবং ক্ষার থাকে। প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর কোন কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়? আমরা খুব ভালো করে পড়েছি যে অগ্নাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এখানে তোমার বিভিন্ন ধরনের কোষ আছে, এর মধ্যে আলফা, ডেল্টা, পিপি, বিটা। আমরা জানি যে বিটা কোষ থেকে, হ্যাঁ, বিটা কোষ থেকে কি তৈরি হয়? বিটা কোষ থেকে ইনসুলিন তৈরি হয়, যা ডায়াবেটিস পেশেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বা ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে বিটা কোষ ইনসুলিন তৈরি করে না বলেই তাদের ইনসুলিনের ঘাটতি হয় এবং সুগারটা রক্তের মধ্যে ভেসে বেড়ায়, যেটাকে বলা ব্লাড সুগার বেড়ে গেছে। সিক্রেটিন নিশ্চিত হয় কোথা থেকে? সিক্রেটিন, সিক্রেটিন হচ্ছে এমন এক ধরনের হরমোন, এই যে সিক্রেটিন হরমোনটা, এই হরমোনটা আসলে কোথায় থেকে ক্ষরিত হয়? অন্ত্র থেকে ক্ষরিত হয় এবং এই অংশটার নাম হচ্ছে ডিওডেনাম, ডিওডেনাম থেকে ক্ষরিত হবে, মিউকোসাইজ স্তর থেকে। নিচের কোন ভিটামিন মানবদেহের বৃহদান্ত্রে তৈরি হয়? মানবদেহের বৃহদান্ত্রে বিভিন্ন ব্যাকটেরিয়া আছে, তারা হচ্ছে ভিটামিন কে, বি12, ফলিক অ্যাসিড, এগুলো তৈরি করে। তো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করে কোন এনজাইম? এটা আমরা খুব ভালো করে পড়েছি, হ্যাঁ। এটা আমরা কি জানি? এটা হচ্ছে এন্টারোকাইনেজ। এটার কারণে নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন কি হয়ে যায়? সক্রিয় ট্রিপসিনে কনভার্ট হয়। নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে কনভার্ট করে এন্টারোকাইনেজ, আর নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে কনভার্ট করে HCl। ঠিক আছে, মনে থাকবে তো এই দুইটা পয়েন্ট। কোনটি পাকস্থলী থেকে নিশ্চিত হয় না? পাকস্থলী থেকে নিশ্চিত হয় না, এখানে পেপসিন নিশ্চিত হয়, জেলাটিনেস, রেনিন, তাহলে নিশ্চিত হয় না, সেটা হচ্ছে অ্যামাইলেজ, কারণ পাকস্থলীতে শর্করা বিশ্লেষী কোনো এনজাইম থাকে না। কোনটি লালা গ্রন্থি নয়? আমরা জানি যে লালা গ্রন্থি কয় প্রকার বলতো? 3 প্রকার। লালা গ্রন্থি সম্পর্কে কিন্তু তোমাকে ডিটেলটা পড়তে হবে, সেক্ষেত্রে লালা গ্রন্থির সংখ্যা, হ্যাঁ, তারপর কোন লালা গ্রন্থি কোথায় উন্মুক্ত হয়েছে এবং লালার উপাদান, লালার উপাদান। আমরা যে লালা, লালা আছে আমাদের মুখের মধ্যে, এই যে এত সুন্দর করে কথা বলছি, জিহ্বাটা সুন্দর নড়াচড়া করছে, তো লালার উপাদান পড়তে হবে, লালার উপাদান এবং লালার কাজ। লালার কাজ বা লালা ক্ষরণ কম হলে কি সমস্যা হতে পারে, হ্যাঁ, এগুলো কিন্তু খুব ডিটেলটা পড়তে হবে। আমি আবারও বলছি, কোনটি লালা গ্রন্থি নয়? প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবম্যান্ডিবুলার হবে এটা, সাবলিঙ্গুয়াল, ম্যাক্সিলারি, ম্যাক্সিলারি, অ্যান্সারটা হচ্ছে ম্যাক্সিলারি। তাহলে লালা গ্রন্থি নয়, ম্যাক্সিলারি। ইনসুলিন কোথা থেকে নিশ্চিত হয়? আমরা একটু আগে পড়লাম ইনসুলিন নিশ্চিত হয় বিটা সেল থেকে। তার মানে প্রশ্নগুলো কিন্তু একটু ঘুরায় ফেরায় দেয়, বাট প্রশ্নের অ্যান্সারটা কিন্তু একই। এবং বিটা সেল কোথায় থাকে? অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে থাকে। পিত্তনালী কোথায় উন্মুক্ত হয়? পিত্তনালী, পিত্তনালী কোথায় উন্মুক্ত হয়? এই যে তোমার আমি যদি এটা পিত্তনালী কথা কল্পনা করি, তাহলে পিত্তনালী কোথায় উন্মুক্ত হবে? এই যে ডিওডেনাম, ডিওডেনামে উন্মুক্ত হবে। এটা হচ্ছে ডিওডেনাম এবং এই ডিওডেনামে পিত্তনালী উন্মুক্ত হবে এবং এখান থেকে পিত্তরস এই জায়গাতে চলে আসবে। তাহলে পিত্তনালী উন্মুক্ত হয় কোথায়? ডিওডেনামে, ডিওডেনামে। ডিওডেনামটা কিসের অংশ জানো? ক্ষুদ্রান্তের প্রথম অংশ ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। পড়তে হবে ক্ষুদ্রান্তের অংশগুলোর নাম, ক্ষুদ্রান্তের কোন অংশ কেমন, বৃহদান্ত্রের অংশগুলোর নাম, কোন অংশ কেমন, এগুলো কিন্তু সুন্দর করে ডিটেলটা পড়ে ফেলবা। অ্যাপেন্ডিক্স কোথায় থাকে? অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স সম্পর্কে নিঃসন্দেহে তোমাদের খুব ভালো একটা ধারণা আছে। অ্যাপেন্ডিক্সটা হচ্ছে, আমরা যদি এটাকে সিকাম কল্পনা করি, তাহলে সিকামের একটা এক্সট্রা বৃদ্ধির ফলে এটা তৈরি হয়। তাহলে অ্যাপেন্ডিক্স কোথায় থাকে? অ্যাপেন্ডিক্স থাকে হচ্ছে সিকামে। আর সিকামটা কিসের অংশ? বৃহদান্ত্রের অংশ। সিকাম, কোলন এবং মলাশয়। বৃহদান্ত্রের সবচেয়ে প্রথম অংশ যেটা থলের মতো, সেটাকে বলা সিকাম, যেটা সবচেয়ে লম্বা সেটাকে আমরা কি বলছি? সেটাকে বলছি কোলন, এবং তারপরে যে অংশটা আছে ছোট সেটাকে আমরা কি বলছি? মলাশয়। পাকস্থলীর কোন কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়? এটা কিন্তু আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি, আমরা জানি যে এটা হচ্ছে প্যারাইটাল কোষ। তাহলে এটা কিন্তু আমরা পড়ে ফেলেছি, হ্যাঁ। আমরা কিন্তু ক্লাসের শেষে বেশ কয়েকটা এক্সট্রা MCQ দিব, আমি মোটামুটি 10টার মতন এক্সট্রা MCQ থাকবে, কারণ এইখানে তুমি দেখতে পাচ্ছ যে কয়েকটা MCQ কিন্তু রিপিট হয়েছে, মোটামুটি 7-8টা, 6-7টার মতো রিপিট হয়েছে। তাহলে আমি 6-7টা MCQ এক্সট্রা আবার দিয়ে দিব, হ্যাঁ।
হ্যাঁ, তোমরা লাইনে থাকবা। তাহলে অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কোন কোষ থেকে ইনসুলিন ক্ষরিত হয়? এখানে কিন্তু প্রত্যেকটা কোষেরই কাজ করতে হবে। এখানে 4টা কোষ আছে, 4টা কোষেরই কাজ করতে হবে। আমরা জানি যে এটা হচ্ছে বিটা কোষ। বিটা কোষ থেকে কি তৈরি হয়? ইনসুলিন তৈরি হয়। মানবদেহের কোন অঙ্গে কাফার কোষ থাকে? এটাও আমরা একটু আগে পড়ে ফেলেছি, যকৃৎ, এবং এই কাফার সেল জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। সবচেয়ে বেশি খাদ্যসার শোষণ হয় কোথায়? সবচেয়ে বেশি খাদ্যসার শোষণ হয় কোথায় জানো? সবচেয়ে বেশি খাদ্যসার শোষণ হয় হচ্ছে ক্ষুদ্রান্তে, এবং ক্ষুদ্রান্তই হচ্ছে খাদ্য পরিপাকের একবার মানে খাদ্য শোষণের প্রধান একক। তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ক্ষুদ্রান্তের, হ্যাঁ, ক্ষুদ্রান্তের গঠন পড়তে হবে এবং ক্ষুদ্রান্ত থেকে নিঃসৃত বিভিন্ন হরমোনের নাম, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে, কাজ পড়তে হবে, এগুলো খুব ভালো করে পড়তে হবে। তাহলে সবচেয়ে বেশি খাদ্য শোষিত হয় ক্ষুদ্রান্তে, এবং ক্ষুদ্রান্তের কোন অংশে? জেজুনাম এবং ইলিয়ামে। মাথায় রাখবা, এই দুইটা অংশে খাদ্য অনেক বেশি শোষিত হয়। মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? তাহলে মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি, আচ্ছা বড় গ্রন্থি তো আমরা জানি, সবচেয়ে ছোট গ্রন্থি কোনটা দেখি তোমরা বলতে পারো কিনা? সবচাইতে ছোট গ্রন্থি। বাট সবচাইতে ছোট গ্রন্থি হওয়ার সত্ত্বেও সেটাকে আমরা মাস্টার গ্ল্যান্ড বলি বা প্রভু গ্রন্থি বলি। এটা কিন্তু এখানে প্রশ্ন না, আমি প্রশ্ন এখানে সেট করেছি সবচেয়ে বড় গ্রন্থি, বাট এখানে কিন্তু অ্যান্সার আছে যে কোনটা সবচেয়ে ছোট গ্রন্থি। তোমরা আমাকে বলতে পারবা সবচেয়ে ছোট গ্রন্থি কোনটা? ইয়েস, সবচেয়ে ছোট গ্রন্থি যদি থাকে তাহলে পিটিউটারি, আর সবচেয়ে বড় গ্রন্থি যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্সারটা কি দিব বলো তো? আমরা জানি সেটা হচ্ছে কলিজা, মানে আমাদের লিভার, আমাদের যকৃৎ, তাই না? আচ্ছা, 42 নাম্বার প্রশ্ন কি বলছে? সবচেয়ে বেশি সব ধরনের খাদ্য পরিপাক ঘটে কোথায়? আমরা তো একটু আগে পড়ে ফেলেছি, তাই না? সবচেয়ে বেশি খাদ্য পরিপাক হয় কোথায় বলতো? ক্ষুদ্রান্তে পরিপাক হয়, এটা আমরা খুব ভালো করেই জানি। এখন আমরা যে প্রশ্নটা পড়বো সেটা হচ্ছে সর্বপ্রথম আবিষ্কৃত হরমোন কোনটি? সর্বপ্রথম যে হরমোনটা আবিষ্কৃত হয় সেটা হচ্ছে সিক্রেটিন, এবং এটা ডিউটেনাম থেকে, ক্ষুদ্রান্তের ডিউটেনাম থেকে এটা সর্বপ্রথম আবিষ্কার করা হয়, এবং এটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী বেইলিং এবং স্টার্লিং, এই দুইজন বিজ্ঞানী মিলে এই হরমোনটা আবিষ্কার করেন। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, অনেক বেশি ইম্পর্টেন্ট। 44 নম্বর প্রশ্ন কি বলছে? কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? এটা আমরা জানি ভিটামিন বি কমপ্লেক্স, এটা পানিতে দ্রবণীয় ভিটামিন, বাকিগুলো হচ্ছে চর্বিতে দ্রবণীয়। মাইক্রোভিলিয়া গুলো একত্রিত হয়ে, চুলের মতন যে অংশগুলো একত্রিত হয়ে ক্ষুদ্রান্তের উপরিভাগে কি সৃষ্টি করে? অবভিয়াসলি ব্রাশ বর্ডার, ব্রাশ বর্ডার সৃষ্টি করে। হ্যাঁ, একদম চুলের মতন হয়ে ব্রাশ বর্ডার, এরকম মাইক্রোভিলাই এরকম ব্রাশ বর্ডার তৈরি করবে, এরকম ব্রাশ বর্ডার, ব্রাশ বর্ডার তৈরি করবে। অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে কি নিঃসৃত হয়? আলফা কোষ থেকে যেটা নিঃসৃত হয় সেটা হচ্ছে গ্লুকাগন। যেমন তোমার রক্তে তোমার ইনসুলিন তৈরি করতে, যেমন ইনসুলিন কি করে? রক্তে যেন গ্লুকোজের লেভেল বেড়ে না যায় সেটা ইনসুলিন কন্ট্রোল করে। আর গ্লুকাগন কি করে? যেন রক্তে গ্লুকোজের লেভেল একেবারে কমে না যায় সেটা কন্ট্রোল করে কে? গ্লুকাগন। এরপরে আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা পড়বো সেটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে কোন শাখায় স্থূলতার কারণ, প্রতিরোধ ও চিকিৎসা সম্বন্ধে আলোচনা করা হয়? স্থূলতা বা অবেসিটি, এইটা নিয়ে ভাই তুমি ডিটেল পড়তে হবে। সেটা হচ্ছে কারণ কি, তারপরে এটাকে তুমি কিভাবে প্রতিরোধ করবা, হ্যাঁ, কিভাবে প্রতিকার করবা, ভালো করে খেয়াল করো। এবং স্থূলতা তোমার মানে স্থূলতা হলো তোমার কি কি সমস্যা হতে পারে, কি কি রোগ হতে পারে, কি কি অসুখ হইতে পারে, এবং একটা লিস্ট আছে এবং একটা ছক আছে, লিস্ট আছে। হ্যাঁ, বিএমআই, এই ছকটা, একটা লিস্টটা, হ্যাঁ, কোনটা স্বাভাবিক, কোনটা থাকলে স্বাভাবিক হবে, কোনটা একটু অতিরিক্ত, কোনটা প্রথম স্তর স্থূলতা, কোনটা দ্বিতীয় স্তর, কোনটা তৃতীয় স্তর, কোনটা সর্বোচ্চ, এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। তাহলে চিকিৎসাবিদ্যা কোন শাখায় স্থূলতার কারণ, প্রতিরোধ, চিকিৎসা নিয়ে আমরা আলোচনা করবো? ব্যারিয়াট্রিক্স, এটা কিন্তু আমরা খুব সহজেই জানি, এটা বই দেওয়া আছে, এটা ভাবার কিছু কারণ নাই। একজন স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের বডি মাস ইন্ডেক্স কত? অবভিয়াসলি এখানে অ্যান্সারটা দেওয়া আছে কত? 18.5 থেকে 24.99, মানে তুমি 18.5 থেকে 25-এর মধ্যে থাকলে তুমি বুঝতে পারবে তুমি স্বাভাবিক আছো। হ্যাঁ, এখন যদি এইখানে চলে যাও, তোমার 25 হয়ে গেছে, 25 থেকে 29-30-এর মধ্যে তুমি চলে আসো, তখন তোমার বুঝতে হবে যে ওজন একটু কি হয়েছে, বেড়ে গেছে। তাহলে আমাদের সবার, ছেলে বলো মেয়ে বলো, আমাদের সবার পূর্ণবয়স্ক আমরা যারা, তাদের ওজন কিন্তু এইটার মধ্যে রাখতে হবে, এই মানের মধ্যে রাখতে হবে, তাছাড়া কিন্তু আমাদের সমস্যা, বিপদ। গাট ফ্লোরা কি? তোমরা আমাকে একটু বলতে পারবা যে গাট ফ্লোরা কি? এটা তোমরা পারবা কিনা? গাট ফ্লোরা কি তোমরা বলতে পারবা? যদি বলতে পারো তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, তোমাদের এই অ্যান্সারটা যদি বলতে পারো তাহলে বুঝবো তোমাদের প্রিপারেশনটা ভীষণ ভালো হয়েছে।
তাহলে আর কোনো টেনশন নাই, মানে তোমরা আগাচ্ছ, ভালো পথে আগাচ্ছ। তাহলে গাট ফ্লোরা কি আমাকে একটু বলতে পারবা? অ্যাপেন্ডিক্সের অপর নাম? নো। পরিপাকতন্ত্রে বিদ্যমান ক্ষতিকর ব্যাকটেরিয়া? নো। অন্ত্রে বিদ্যমান উপকারী ব্যাকটেরিয়া? ক্ষুদ্রান্ত্রে বিদ্যমান খাদ্যসার শোষণতল। কিছু ব্যাকটেরিয়া আছে যেটা বৃহদান্ত্রে বসবাস করে একসাথে, ব্যাকটেরিয়ার সাথে কিছু উপকারী অণুজীব যেমন ছত্রাক হতে পারে, তারা একসাথে অবস্থান করে এবং তাদের একত্রে কি বলা হয়? গাট ফ্লোরা। তাহলে গাট ফ্লোরা আমাদের উপকার করে, আমাদের কিন্তু কোনো ক্ষতি করে না। 50 নাম্বার প্রশ্নটা হচ্ছে নিম্নলিখিত কোন পদ্ধতিতে অ্যামিনো অ্যাসিড শোষণ হয়? আমরা জানি পড়া সরাসরি দেওয়া আছে, ব্যাপন, সক্রিয় শোষণ, পিনোসাইটোসিস। তাহলে এই তিনটা প্রসেসে আছে, তাহলে অ্যান্সারটা কি হচ্ছে? এই তিনটা যেহেতু বইয়ে দেওয়া আছে তাহলে শোষণ হয় না। কোন পদ্ধতির মাধ্যমে? অ্যান্সারটা লাল টুকটুকা করে আমি দিয়ে রেখেছি, প্যাসিভ শোষণ। এটার মাধ্যমে অ্যামিনো অ্যাসিড শোষিত হয় না। 51 নম্বর প্রশ্ন কি বলছে? স্থূলতার সাথে নিচে কোন রোগটি সম্পর্কযুক্ত নয়? মানে স্থূলতা হলেও, অনেক বেশি মোটা হলেও এখানে এমন একটা রোগ আছে যে স্থূলতার সাথে সম্পৃক্ত নয়। তাহলে এক্ষেত্রে স্থূলতার সাথে সম্পৃক্ত নয় কোনটা? ক্যান্সার, টাইপ 1 ডায়াবেটিস, স্ট্রোক, উচ্চ রক্তচাপ। তাহলে কোন সমস্যাটা আছে যে স্থূলতার সাথে সম্পৃক্ত নয়? এটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। এইটা স্থূলতার সাথে এটা মোটেও সম্পৃক্ত তা নেই। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, এটার কোনো সম্পৃক্ততা নেই। মানুষের যকৃতের বাহিরের দিকে আবৃতকারী পর্দার নাম কি? এটা আমরা সবাই জানি, ছট করে বলে দিতে পারবো, গ্লিসন্স ক্যাপসুল। এবং এই কারণে আমাদের যকৃতের উপরের অংশটা চকচকা চকচক চকচক করে না, একটা গ্লেসি একটা ভাব আছে না, এটাকে বলা হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। এবং এই গ্লিসন্স ক্যাপসুল ভেতরে গিয়ে প্রবিষ্ট হয়ে অনেকগুলো লোভিউলে বিভক্ত করে, যকৃতকে লোভিউলে ছোট ছোট খণ্ডে বিভক্ত করে। নিম্নের বাম দিকের কোনটি ডান দিকের কোনটির সাথে সামঞ্জস্যপূর্ণ? মানে বামে এমন কোন শব্দ আছে যার সাথে ডানের কথাগুলো মিলে যাবে। গ্যাস্ট্রিন আন্ত্রিক রস নিঃসরণ নিয়ন্ত্রণ করে, সিক্রেটিন অগ্ন্যাশয় রস নিঃসরণ নিয়ন্ত্রণ করে, কোলেসিস্টোকাইনিন লালা রস নিঃসরণ নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, প্যানক্রিওজাইমিন পাচক রস নিঃসরণ নিয়ন্ত্রণ করে। তাহলে তোমরা একটু ভেবে ভেবে বলতে পারবা যেটা অ্যান্সার কি? অ্যান্সারটা হচ্ছে বি, সিক্রেটিন। আমরা জানি যে সিক্রেটিন অগ্ন্যাশয় রস নিঃসরণ কি করবে? নিয়ন্ত্রণ করবে। এটা আমাদের পড়া আছে, আমরা বিভিন্ন হরমোনে পড়ার সময় এটা পড়েছি। এখন আমরা যে প্রশ্নটা পড়বো এটা কিন্তু আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি, তাই না? প্রাপ্তবয়স্ক পুরুষের আদর্শ বিয়ে বায়ের মান কত? এটা আমরা পড়ে ফেলেছি, এটা আমরা জানি 18.5 থেকে 24.99 যদি হয় তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে আদর্শ মানের মধ্যে আছে। অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে নিঃসৃত হয় কোনটা? এটা আমরা পড়ে ফেলেছি, এটা হচ্ছে গ্লুকাগন, এটা গ্লুকাগন। পৌষ্টিক নালীর কোন অংশের দৈর্ঘ্য সবচেয়ে বেশি, অনেক বেশি বড়, এবং এই অংশটা এত বড় এই জন্য এটা একেবারে প্যাঁচানো থাকে এবং অনেক বেশি পিচ্ছিল পদার্থ থাকে এখানে, যেন এটা প্যাচ না লাগে। তাহলে এটা হচ্ছে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তটা হচ্ছে সবচেয়ে বেশি দৈর্ঘ্যের একটা অংশ। মানুষের লালা গ্রন্থি কয়টি? মানে আমাদের লালা গ্রন্থি কয়টি? আমাদের লালা গ্রন্থি হচ্ছে 3 জোড়া। লালা গ্রন্থি সবসময় কোথায় থাকে? জোড়ায় জোড়ায় থাকে, 3 জোড়া, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল। তাহলে আমাদের কত জোড়া আছে? আমাদের 3 জোড়া আছে। জিহ্বার কোন অংশে লবণাক্ততা স্বাদ গ্রহণ করে? লবণাক্ততা স্বাদ গ্রহণ করে কোনটা? অগ্র পার্শ্ব অংশ। ঠিক আছে, আমি যদি এখানে লবণাক্ততা না বলে আমি যদি মিষ্টতা বলি তাহলে তুমি কি দিবা? মিষ্টতা বললে অগ্রভাগ দিয়ে দিব, তাই না? তাহলে আশা করছি তোমরা পারবা, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। নিম্নের কোন তথ্যটি সত্য নয়? মানে এখানে একটা তথ্য হচ্ছে সত্য নয়, বাকি 3টা সত্য। প্যারোটিড গ্রন্থি একটি লালা গ্রন্থি, এটা সত্য। গলনালী প্রায় 15 সেন্টিমিটারের মতো লম্বা, এটাও সত্য। জিহ্বার পিছনের সাতকোরক মিষ্টতা অঙ্গ হিসেবে কাজ করে না, সাতকোরকটা একদম অগ্রভাগে থাকে, তার মানে আমরা অ্যান্সার পেয়ে গেছি, এটা ভুল, তাই এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা পরের প্রশ্ন কি আছে? 60 নাম্বার প্রশ্নে লালারসের কোন এনজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে? লালারসের কোন এনজাইমটা ব্যাকটেরিয়া ধ্বংস করে? এটা আমরা অ্যান্সারে কি দিব? লাইসোজাইম। এই এনজাইমটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এবং জানো এই লাইসোজাইম এনজাইমটা কিন্তু আমাদের চোখের যে পানি, সেই চোখের পানিতেও থাকে এবং জীবাণু ধ্বংস করে। এবং লাইসোজোমের মধ্যেও কিন্তু লাইসোজাইম এনজাইম থাকে যা জীবাণুকে ধ্বংস করে।
জিহ্বার সাতকুড়ি সংখ্যা কতটা? আমরা জানি যে জিহ্বাতে টেস্ট বাড থাকে, যা খাবারের ঘর্ষণে বা অনেক বেশি গরম খাবার খেতে নাই কিন্তু খেলে কিন্তু অনেক সময় এটা পুড়ে যায়, তো সেক্ষেত্রে আবার রিকভারিও হয়ে যায়। হ্যাঁ, তো জিহ্বায় সাতকুড়ি সংখ্যা কতটির মতন? প্রায় 8,000-এর মতন। হ্যাঁ, সবগুলো একসাথে নষ্ট হয় না, ধীরে কোনোটা নষ্ট হয় আবার কোনোটা তৈরি হয়। খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংস করে দাঁতকে রক্ষা করে কোনটি? অবভিয়াসলি লাইসোজাইম, এটা খাদ্যের বিভিন্ন জীবাণুকে ধ্বংস করে আমাদের দাঁতকে কি করে? রক্ষা করে। পাকস্থলীর কোন অংশে গ্যাস জমা হয়? তোমরা কি এটার উত্তর দিতে পারবা? এই প্রশ্নটা তোমাদের জন্য। তোমরা কেমন পড়াশোনা করছো আমাকে বলো, কেমন পড়াশোনা করছো? পাকস্থলীর গঠনটা খুব ভালো করে পড়তে হবে। ফান্ডাস, উপরে যে তোমার হচ্ছে উপরে যে তোমার চওড়া, উপরে চওড়া যে অংশ এটা ফান্ডাস। হ্যাঁ, ফান্ডাস, এটা হচ্ছে ফান্ডাসের মতন অংশ, এই যে ফান্ডাস। তারপরে বড় বাঁক, ছোট বাঁক, হ্যাঁ এগুলো সব তোমাকে ভালো করে পড়তে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে পাকস্থলীর কোন অংশে গ্যাস জমা হয়? এটার উত্তরটা তোমরা বলতে পারবা? এটার উত্তরটা হচ্ছে ফান্ডাস। উত্তরটা হচ্ছে ফান্ডাস। এই গ্যাস জমা হয় এবং সেই মানে গ্যাস উৎপন্ন হয় পাকস্থলীতে, এবং সেইটা এই জায়গাতে গিয়ে জমা হয়, যে গম্বুজের মতন যে অংশটা আছে না, এইখানে গিয়ে জমা হয়। এইখানে গিয়ে জমা হয়, এটাকে আমরা কি বলছি? ফান্ডাস বলছি। পরের প্রশ্ন কি আছে? পাকস্থলী থেকে ডিওডামে খাদ্য প্রবেশ নিয়ন্ত্রণ করে কোনটি? পাকস্থলী থেকে ডিওডামে, ভালো করে খেয়াল করবা। আমরা যদি একটা পাকস্থলীর কথা কল্পনা করি, তাহলে পাকস্থলী যদি শেষ হয় এখানে, তাহলে এই জায়গাতে একটা স্ফিংটার থাকবে এবং এই জায়গাতে একটা স্ফিংটার থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার অন্ননালী এবং পাকস্থলীর মধ্যকার সংযোগস্থল। ওকে, এটাকে বলা হবে কার্ডিয়াক স্ফিংটার, এটাকে বলা হবে কার্ডিয়াক স্ফিংটার। এটা অন্ননালী থেকে খাদ্যটাকে পাকস্থলী আসা নিয়ন্ত্রণ করে। যখন খাবারটা এদিক থেকে এখানে আসবে তখন এটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। আবার খাবারটা এখানে যখন আসবে তখন এটা বন্ধ হয়ে যাবে। এখন খাবারটা যখন পাকস্থলীতে কিছু সময় অবস্থান করে, এটা ক্ষেত্র বিশেষে তুমি কোন খাবার খেয়েছো, শক্ত খাবার খেয়েছো, নরম খাবার নাকি আধা নরম খাবার, তার উপর ডিপেন্ড করে খাবারের স্থায়িত্ব হয়। এই তথ্যটা কিন্তু তোমাকে পড়তে হবে। খাদ্য পাকস্থলীতে কতক্ষণ স্থায়িত্ব লাভ করে, ক্ষুদ্রান্তে কতক্ষণ স্থায়িত্ব লাভ করে, এটা পড়তে হবে। এবং এই যে ক্ষুদ্রান্তে পাকস্থলীতে যখন খাবারটা আসলো, পরবর্তীতে পাকস্থলীতে খাদ্যটা পরিপাক যখন হয়ে গেল, খাবারটা তো তোমার ডিউরোনামে যাবে। হ্যাঁ, এবং এখানে যাওয়ার সময় এখানে আরেকটা কপাটিকা বা স্ফিংটার আছে, এটা নাম হচ্ছে তোমার পাইলোরিক স্ফিংটার। এটা তোমার পাকস্থলী আর ডিউরোনামের মধ্যবর্তী একটা স্ফিংটার বা পেশি বলয়। তাহলে পাকস্থলী থেকে ডিউরোনামে খাদ্য প্রবেশ নিয়ন্ত্রণ করবে কোনটা? অবভিয়াসলি পাইলোরিক স্ফিংটার, অবভিয়াসলি পাইলোরিক স্ফিংটার। তাহলে অন্ননালী পাকস্থলীর মধ্যে থাকছে কার্ডিয়া, আর পাকস্থলী এবং ডিউরোনামের মাঝখানে আছে কোনটা বলতো? কোনটা আছে? কোনটা আছে? পাইলোরিক। ঠিক আছে, তাহলে আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। শর্করা জাতীয় খাদ্য থেকে লিভারে সঞ্চিত উপাদান কোনটি? অবভিয়াসলি লিভারে যেটা জমা হয় সেটা হচ্ছে গ্লাইকোজেন। যখন অতিরিক্ত পরিমাণে শর্করা শরীরে প্রবেশ করে, মানে আমরা খেয়ে ফেলি, তখন সেটা কিন্তু সরাসরি যকৃৎ কি করে? রক্তে দিয়ে দেয় না, যকৃৎ সেটা নিজেকে জমায় রাখে গ্লাইকোজেন হিসেবে, প্রিজার্ভার হিসেবে কাজ করে, ব্যাংক হিসেবে কাজ করে। আবার যখন আমাদের শরীরের জন্য তোমার গ্লুকোজ প্রয়োজন হয়, তখন গ্লাইকোজেনকে ভেঙে ফেলে সেটা গ্লুকোজ হিসেবে সাপ্লাই করবে। তাহলে শর্করা জাতীয় খাদ্য থেকে লিভারে সঞ্চিত উপাদান কোনটি? গ্লাইকোজেন। কোনটির উপস্থিতিতে স্নেহ পদার্থের ইমাসিফিকেশন হয়? বাইল সল্ট, পিত্তরস। আমরা জানি যে এই পিত্তরসটা কি করে জানো? লিপিড জাতীয় খাবারকে, হ্যাঁ লিপিড জাতীয় খাবারকে একদম ভেঙে ভেঙে সাবানের ফেনার মতন করে ফেলে, যেন পরবর্তীতে খাবারটাকে ভাঙতে লিপিড জাতীয় এনজাইমের সুবিধা হয়, লাইপেজকে অ্যাক্টিভ করে, লাইপেজের যেন সুবিধা হয়। এবং এই যে সাবানের ফেনার মতন করে, এটাকে ইমালসিফিকেশন বলে। এবং এই কাজটা করে কে? লবণ, পিত্ত লবণ কি কি এটা পড়তে হবে? সোডিয়াম টোরোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট, এগুলো পড়তে হবে। ওকে, কোন এনজাইম লালা গ্রন্থিতে পাওয়া যায়? আমরা টকাশ করে এটার অ্যান্সারটা দিয়ে দিতে পারবো, টায়ালিন। এই টায়ালিন এনজাইমটা আমাদের কোথায় পাওয়া যায়? লালা গ্রন্থিতে। পরে আমাদের কি প্রশ্ন বলছে? কোনটি আমিষ পরিপাককারী এনজাইম? আমিষ পরিপাককারী লাইপেজ এটা হবে না, ল্যাকটেজ এটা হবে না, আইসোমল্টেজ হবে না, কারণ এগুলো হচ্ছে তোমার লাইপেজ লিপিডকে ভাঙে, ল্যাকটেজ এবং আইসোমল্টেজ এটা তোমার শর্করাকে ভাঙে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি বলতো? পেপসিন। তাহলে এটার অ্যান্সার কি হবে? পেপসিন। আমরা কিন্তু অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছি, আমরা কয়েকটা প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ। ক্ষুদ্রান্তে কোন স্তরে পান পাত্র
পাওয়া যায়। পানপাত্র মানে হচ্ছে গবলেট সেল, গবলেট সেল, ভালো করে খেয়াল করবো। পানপাত্র মানে হচ্ছে গবলেট সেল, এটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি, এটা আমরা পড়ে ফেলেছি। এটার নাম কি আমরা বলতে পারবো? এটা হচ্ছে মিউকোসা। কোন স্তর? মিউকোসা। মিউকোসাতে ভিলাই পাওয়া যায়, মিউকোসাতে পানপাত্র বা গবলেট সেল পাওয়া যায়। পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে ভিলাই কোথায় পাওয়া যায়, বা পানপাত্র বা গবলেট সেল কোথায় পাওয়া যায়, বা ক্ষুদ্রান্তের কতটা স্তর আছে, বৃহদান্ত্রের কতটা স্তর আছে, পাকস্থলীর কতটা স্তর আছে, কি কি পেশি থাকে, সবকিছু ভালো করে পড়তে হবে। এরপরে প্রশ্নটা আমাদের কি আছে আমরা একটু দেখি, কোন এনজাইম অগ্নাশয়ে নাই? প্রথম অ্যান্সারটাই হচ্ছে অ্যান্সার টায়ালিন। টায়ালিন তো থাকে না, এটা কোথায় থাকে? এটা তোমার কোথায় থাকে? লালা গ্রন্থিতে। মাল্টেস, ট্রিপসিন, অ্যামাইলেজ সবকিছু কিন্তু থাকে। মানবদেহের কোন অঙ্গে সর্বোচ্চ সংখ্যক গবলেট কোষ পাওয়া যায়? আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি গবলেট কোষ ক্ষুদ্রান্তে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? মিউকোসাতে পাওয়া যায়, তাই না? আমরা এটা পড়ে ফেলেছি। কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? ক্ষুদ্রান্তের অংশ হচ্ছে ডিওডোনাম, এটা একটা অংশ, ঠিক আছে, জেজুনাম এটা একটা অংশ, ইলিয়াম একটা অংশ। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে কি অ্যাপেন্ডিক্স, এটা বৃহদান্ত্রের সিকামের অংশ, এক্সট্রা বৃদ্ধি। মিশ্র গ্রন্থি, তাহলে মিশ্র গ্রন্থিটা কি জিনিস আগে তোমাকে কিন্তু জানতে হবে। গ্রন্থি সেটা অন্তঃক্ষরা হতে পারে, গ্রন্থি সেটা বহিঃক্ষরা হতে পারে। বলতো অন্তঃক্ষরা গ্রন্থি কখন বলবা তুমি? যখন সেটা হরমোন ক্ষরণ করবে। বহিঃক্ষরা গ্রন্থি কখন তুমি বলবা? যখন সেটা কি ক্ষরণ করবে? এনজাইম ক্ষরণ করবে। এবং অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থির বৈশিষ্ট্যগুলো তোমাকে কিন্তু ভালো করে পড়তে হবে। অন্তঃক্ষরার কিন্তু কোনো নালী থাকে না, আর বহিঃক্ষরা গ্রন্থির আবার কিন্তু নালী থাকে, বুঝছো? তো এখন কোনটি মিশ্র গ্রন্থি? মিশ্র গ্রন্থি মানে যে গ্রন্থির এই যে হরমোন ক্ষরণ করার ক্ষমতা আছে, আবার এনজাইম ক্ষরণ করার ক্ষমতা আছে, মানে একই সাথে অন্তঃক্ষরা বহিঃক্ষরা উভয় হিসেবে কাজ করে, তখন আমরা তাকে কি বলবো? মিশ্র গ্রন্থি বলবো। তাহলে এক্ষেত্রে মিশ্র গ্রন্থি কোনটা বলো দেখি? অগ্নাশয়। নামগুলো কিন্তু খুব ভালো করে পড়ে ফেলবা, যে অগ্নাশয় থেকে আসলে কি কি ক্ষরিত হচ্ছে এগুলো খুবই ভালো করে পড়ে ফেলবা। গ্লুকাগন আসলে কি? রক্তে কি সুগার কমায়? অগ্নাশয় ডেল্টা কোষ থেকে নিঃসৃত হয় না, এটা আমরা জানি। এটা পলিপেপটাইড এনজাইম না, ইনসুলিনের সাথে বিপরীত ভাবে সম্পর্কিত, অবভিয়াসলি এইটা। তাহলে রক্তে সুগার কমায় না, রক্তে সুগার বাড়ায়। তাহলে গ্লুকাগন কি করবে? ইনসুলিনের বিপরীত কাজ করবে। ইনসুলিন যেমন রক্তে গ্লুকোজটাকে কমায় দিবে, গ্লুকাগন কি করবে? বাড়ায় দিবে। তাহলে ইনসুলিনের সাথে বিপরীতভাবে সম্পর্কিত, এটা পড়তে হবে। কোন এনজাইম আমিষ পরিপাকে সাহায্য করে? ল্যাকটেজ করে না, অ্যামাইলেজ করে না, লাইপেজ করে না। অ্যান্সারটা হচ্ছে ট্রিপসিন। আমরা পড়েছি ট্রিপসিন, ট্রিপসিন, ট্রিপসিন। লালা রসে নিম্নে কোন এনজাইমটা থাকে? লালার মধ্যে, এটাও আমরা পড়ে ফেলেছি, এটা থাকে তোমার টায়ালিন। এই অ্যান্সারটা হচ্ছে টায়ালিন। নিচের কোনটি শ্বেতসার পরিপাকে সাহায্যকারী এনজাইম নয়? শ্বেতসার, শ্বেতসার পরিপাকে সাহায্যকারী এনজাইম নয়, শ্বেতসার। ভালো করে খেয়াল করবা। মল্টেজ এটা শ্বেতসার পরিপাক করে, টায়ালিন করে, অ্যামাইলেজ করে, লাইসোজাইম। তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে লাইসোজাইম। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে কি? লাইসোজাইম। অ্যাপেন্ডিক্স নিম্নের কোনটির অংশ? এটা আমরা পড়ে ফেলেছি। অ্যাপেন্ডিক্সটা হচ্ছে সিকামের অংশ, সিকামের এক্সট্রা বৃদ্ধি। টায়ালিন ও মল্টেজ কোন রসে পাওয়া যায়? টায়ালিনও পাওয়া যায়, আবার মল্টেজও পাওয়া যায়। টায়ালিন মল্টেজ দুটোই। তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে আমাদের কোথায় হবে? লালা হবে। এটা আমাদের কোথায় হবে? লালা হবে। কোন লালা গ্রন্থির ভাইরাস জনিত সংক্রমণকে মামস বলে? এটা কি তোমরা পারবা? মামস হলে যে এই জায়গাটাতে ভীষণ ব্যথা করে, গুটি গুটি হয়ে ফুলে যায়, হাত দিলে উঁচু হবে, মানে নড়ার মতন হয়, এবং বেশ উঁচু উঁচু গোল গোল হয়, এটাকে আমরা কি বলবো বলতো? মামস হয়েছে। এবং এটা ভাইরাসের কারণে এই মামস হয়, এবং এই মামস হওয়ার কারণ হচ্ছে প্যারোটিড লালা গ্রন্থি। যদি প্যারোটিড লালা গ্রন্থি ভাইরাস দ্বারা এফেক্টেড হয়, এবং ভাইরাস দ্বারা এফেক্টেড যদি হয়, তখন আমাদের কি রোগ হয়? মামস হয়। কি হয়? মামস হয়। এবং মামস হলে কিন্তু সমস্যা, ঠিক মতন ট্রিটমেন্ট না হলে ক্যান্সারও হয়ে যেতে পারে, ঠিক আছে? পেপসিনের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? তার মানে এখানে তিনটা সঠিক, একটা সঠিক নয়। পেপসিন, পেপসিন পাকস্থলী থেকে নিঃসৃত হয়, এটা সঠিক। ইহা আমিষ পরিপাক শুরু করে, হ্যাঁ পেপসিন এটাও সঠিক। পরিপাকের জন্য ইহা অম্লীয় পরিবেশ সৃষ্টি করে, আর ইহা অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। পেপসিনের ক্ষেত্রে সত্য নয়, পেপসিনের ক্ষেত্রে সত্য নয় হচ্ছে অ্যান্সার এইটা। হ্যাঁ এই তিনটাই। পরিপাকের জন্য ইহা অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। অ্যাকচুয়ালি অম্লীয় পরিবেশ সৃষ্টি করে মানে কি? যেটা তো নিষ্ক্রিয় পেপসিনোজেন হিসেবে ক্ষরিত হয়, এই সেলের সাথে যুক্ত হয়ে তোমার হচ্ছে সক্রিয় পেপসিনে কনভার্ট হয়, এবং অম্লীয় পরিবেশ তখন সৃষ্টি হয়, এটাই বোঝাচ্ছে।
স্থূলতার সহিত সম্পর্কযুক্ত রোগ কোনটি? স্থূলতা নিয়ে বারবার বলছি, খুব ভালো করে কিন্তু পড়ে ফেলতে হবে স্থূলতা, ঠিক আছে? তাহলে স্থূলতার সহিত সম্পর্কযুক্ত রোগ কোনটি? স্থূলতার সঙ্গে সম্পর্কযুক্ত রোগ হচ্ছে করোনারি হার্ট ডিজিজ, রক্তশূন্যতা, রেনাল ফেইলিওর, হাঁপানি। নো, হাঁপানি এটা স্থূলতার সাথে সম্পৃক্ত না, রেনাল ফেইলিওর না, রক্তশূন্যতা না, করোনারি হার্ট ডিজিজ এটা হচ্ছে স্থূলতার সাথে সম্পৃক্ত। এবং স্থূলতার সাথে স্থূলতা প্রতিরোধে কিন্তু বেশ কিছু ট্রিটমেন্ট আছে, এটাকে পড়তে হবে। এবং আমাদের কিটোজেনিক ডায়েট, কিটোজেনিক যে ডায়েটটা আছে, হ্যাঁ কিটোজেনিক ডায়েটটা মেইন করতে হবে। এটা আরেকটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, কিটোজেনিক ডায়েট। কিটোজেনিক ডায়েটটা কি? কিটোজেনিক ডায়েটটা হচ্ছে এখানে তোমার কি থাকবে? কম শর্করা থাকবে, এখানে শর্করার পরিমাণটা কম থাকবে, আর কম কি থাকবে? ফ্যাট থাকবে, কম ফ্যাট থাকবে। আমরা কি খাবো? আমরা প্রোটিন জাতীয় খাবার খাবো এবং ভালো ফ্যাট খাবো। ভালো ফ্যাট বলতে দুধের যে ফ্যাটটা আছে সেটা ভালো ফ্যাট খাবো। এবং শর্করা আমরা একেবারে যে খাবো না তা না, শর্করা তো খেতে হবে, না হলে তো তুমি তোমার ব্রেন কিভাবে কাজ করবে গ্লুকোজ না থাকলে? এটা অল্প শর্করা খেতে হবে। তাহলে কিটোজেনিক ডায়েটে কি থাকে? কম শর্করা এবং কম ফ্যাট। এইটা একটা প্রশ্ন, ঠিক আছে? আমি 8-10টা প্রশ্ন কিন্তু এক্সট্রা দিব, কারণ 8-10টা প্রশ্ন রিপিট হয়েছে, বুঝতে পারছো? এই জন্য 8-10টা প্রশ্ন ইম্পর্টেন্ট, এটা আমার মাথায় ইনপুট করে আসছি, আউটপুট দিয়ে দিব। একটা গেল। মানব দেহে পিত্ত উৎপন্ন হয়, মানব দেহে পিত্ত উৎপন্ন হয় কোথায়? পিত্তথলিতে। অধিকাংশ জ্ঞানী মানুষেরা এটা ভুল করে, বুঝছো? এটা ভুল করে। আমি বলছি এই সিরিজটা যদি তুমি কমপ্লিট করো, আমরা যে 21 ঘন্টা চ্যালেঞ্জ সিরিজটা নিয়েছি মেডিকেল অ্যাডমিশন 2025 সালের জন্য, তুমি যদি এই সিরিজটা কমপ্লিট করো, আমি বিশ্বাসের সাথে বলবো এখানে এই সিরিজটা কমপ্লিট করে তুমি 3000-এর উপরে তুমি এমসিকিউ সলভ করতে পারছো। এবং এইটা কমপ্লিট করার পরে তুমি এতটা বেশি জ্ঞানী হয়ে যাবে ইনশাল্লাহ, জ্ঞান দক্ষতা অর্জন করবা তোমার বইয়ের ওপর, মানে তোমার কোর্সটার ওপরে। আমার বিশ্বাস যে তোমাকে মেডিকেলে প্রায় 100% প্রশ্ন কমন পেতে তোমাকে কি করবে? হেল্প করবে। কারণ এই ক্লাসে আমি যেমন 120টা করে প্রশ্ন সাজিয়েছি, এটা কিন্তু শুধু না, এই 120টা প্রশ্ন কোনটা কেমন হইতে পারে, এই রিলেটেড আর কি কি থাকতে পারে, কোন কোন টপিক পড়তে হবে, আমি কিন্তু সব বলে দিচ্ছি। তার মানে ক্লাসটা তুমি যদি ভাই টেনে টেনে দেখো, তাহলে তোমার ধৈর্য নাই, তোমার মেডিকেলে পরীক্ষা দেওয়ার কোনো দরকার নাই ভাই। তোমার ডাক্তার হইতে হলে তোমাকে সবচেয়ে ধৈর্যের অধিকারী হইতে হবে। তোমার এই ক্লাসটা করার ধৈর্য নাই, তাহলে তুমি মেডিকেলে পরীক্ষা কেন দিতে যাচ্ছ? তুমি তো ধৈর্য নাই, তুমি কেমনে কি করবা? তুমি পেশেন্টকে কেমনে দেখবা? তুমি অপারেশন কেমনে করবা? তোমার তো ধৈর্যই নেই। তুমি একটা কাটতে দিয়ে আরেকটা কাইটে দিয়ে তুমি চলে যাবে যে তাড়াতাড়ি বাড়ি যাই, আমার ধৈর্য নেই, বাড়ি যাই আমি টিভি দেখবো বা চা খাবো, আমার তো ধৈর্য কম। তাই ধৈর্য বাড়াইতে হবে এবং ক্লাসগুলো ভালো করে করতে হবে। আমি বারবারই বলছি, ক্লাস করতে হবে, ক্লাস করতে হবে, ক্লাস করতে হবে, ক্লাস করার কোনো অপশন নাই। আমি তোমাকে বলছি যে 21 ঘন্টার চ্যালেঞ্জ সিরিজে তুমি ক্লাসগুলো করো, তুমি কমন পাবেই। তুমি কমন না পেলে তারপর আমাকে বলো। আমার প্রত্যেকটা ক্লাস তোমাকে A to Z দেখতে হবে। তুমি 2 মিনিট 5 মিনিট দেখছো আর পরে তুমি এসে বলবা আপু কমন পাই নাই, ওটা তো হবে না। তোমাকে প্রত্যেকটা কথা শুনতে হবে, আমার কথাগুলো বাণী শুনতে, বাণী বাণী, এটা একটা কথা না, এটা একটা বাণী। তুমি এই কথাগুলো যদি শুনো, তুমি এইভাবে যদি পড়ো, তুমি 100% তুমি কমন পাবা। কেন পাবা না? প্রশ্ন কি তোমার জন্য ব্যতিক্রম হবে যে সবার জন্য একরকম আর তোমার জন্য টিচার চক্রান্ত করে ভিন্ন প্রশ্ন দিবে যে এই ছেলেটাকে এই প্রশ্ন দিব, পৃথিবীর কেউ পারবে না, এরকম কি? এরকম তো না। তার মানে তোমাকে যে প্রশ্ন দেওয়া হবে সবাইকে সেই প্রশ্ন দেওয়া হবে, এবং সবাইকে সেই প্রশ্ন দেওয়া হবে যে প্রশ্নগুলো বইয়ে আছে, যে কথাগুলো বইয়ে আছে। এবং একটা বইয়ে না, অনেকগুলো বই আমি তোমাদের কম্বাইন করে এই প্রশ্নগুলো নিয়ে আসছি। তাহলে তুমি ক্লাসটা কেন করবে না? এই ক্লাসটা তোমার জন্য ভাই, তোমাকে ভালোভাবে প্রিপারেশনটা করায় দেওয়ার জন্যই আমার এত কষ্ট। তাহলে আমি কষ্টটা কার জন্য করছি? তোমাদের জন্য করছি। তাহলে তুমি তোমার নিজের জন্য কষ্ট করবে না? আমি যদি তোমার জন্য কষ্ট করতে পারি, আমি তোমাকে চিনি না জানি না, বাট আমি তোমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসছি। আমি চাই তুমি আমার ক্লাসটা করো, তুমি ভালো জায়গাতে চান্স পাও। তো তুমি কেন তোমার নিজের জন্য কষ্ট করবে না? তোমার বাবা মার জন্য কেন কষ্ট করবে না? করতে হবে তো। এই কোর্সটা তোমার জন্যই, তুমি পারবে, তোমাকে পড়তে হবে, কোনো উপায় নাই। এই কয়েকটা দিন শুধু পড়া পড়া এবং পড়া, ওকে? তাহলে মানব দেহের পিত্ত উৎপন্ন হয় কোথায়? অনেকে ভুল করে, অনেকে বলে যে পিত্ত থলিতে। নো, এটা তো অ্যান্সার না, এটা অ্যান্সার না। আমি সেটাই বলছি, অ্যান্সারটা হচ্ছে যকৃৎ। কারণ এই যে পিত্তথলি, এই পিত্তথলিতে কি হয় জানো? এই পিত্তথলিতে পিত্ত রসটা জমা থাকে, বাট মূল কাজ করে যকৃৎ। যকৃৎ পিত্তরস ক্ষরণ করে এবং সেটা জমা থাকে কোথায়? পিত্তথলিতে। এটা ভালো করে খেয়াল করবে, জমা থাকে পিত্তথলিতে আর ক্ষরণ হয় ক্ষরণ হয় তোমার যকৃৎ থেকে।
কোন গ্রন্থি আমিষ শোষণ নিয়ন্ত্রণ করে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা আমি আবুল আলিম স্যারের বই দেওয়া আছে, থাইরয়েড সরাসরি দেওয়া আছে। থাইরয়েড যে গ্ল্যান্ডটা আছে, এই গ্ল্যান্ডটা আমিষ শোষণ করতে দারুণ ভাবে কি করে, হেল্প করে। এরপরে দেখে আমাদের জন্য কি প্রশ্ন খেয়াল করছে, আমাদের জন্য কি প্রশ্ন অপেক্ষা করছে, মানব দেহে খনিজ লবণের কাজ কি? এটা কিন্তু একটা অ্যানালাইটিক প্রশ্ন, একটু ভাবতে হবে তারপর উত্তর দিতে হবে। খনিজ লবণের কাজ কি? শুধু খনিজ লবণের কাজ করলে হবে না, তোমার একটা ছক আছে, পানির কাজ কি, খনিজ লবণের কাজ কি, ভিটামিনের কাজ কি, হরমোনের কাজ কি, তারপর তোমার হচ্ছে লিপিডের কাজ কি, প্রোটিনের কাজ কি, তোমার শর্করার কাজ কি, সবগুলো পড়তে হবে। এবং 1 গ্রাম লিপিডকে ভাঙলে কত ক্যালোরি শক্তি পাওয়া যায়, 1 গ্রাম প্রোটিনকে ভাঙলে কত ক্যালোরি শক্তি পাওয়া যায়, 1 গ্রাম কার্বোহাইড্রেটকে ভাঙলে কত ক্যালোরি শক্তি পাওয়া যায়, এগুলো কিন্তু তোমাদেরকে পড়ে ফেলতে হবে। তাহলে খনিজ লবণের কাজ কি? খনিজ লবণের কাজ হচ্ছে রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করা, তাপ শক্তি উৎপাদন করা, পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করা, তাপ নিয়ন্ত্রণ করা। আমরা এটা মুখস্থ করছি, আমরা জানি পুষ্টি এবং বৃদ্ধিতে সহায়তা করা। তোমার যদি মুখস্থ থাকে তাহলে কোনো টেনশন নাই। লাইপোলাইটিক এনজাইম, এখানে লাইপোলাইটিক এনজাইম আসলে কোনটি? লেসিথিনেস, অ্যামাইলেজ, ইলাস্টেজ এবং আরেকটা দেওয়া আছে কোলাজিনেস। তাহলে এটা আসলে কোনটা? লেসিথিনেস, অ্যামাইলেজ, ইলাস্টেজ এবং কোলাজিনেস। তাহলে আমাদের এটা অ্যান্সার হচ্ছে লেসিথিনেস। আমরা জানি অ্যামাইলেজ, ইলাস্টেজ, কোলাজিনেস হবে না, তাহলে অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে লেসিথিনেস। অ্যান্সারটা কি? লেসিথিনেস, যা লেসিথিনকে ভেঙে ফেলে। মানুষের দাঁত কোন ধরনের? আমাদের দাঁত, দাঁত নিয়ে বেশ কয়েকটা কথাবার্তা আসছে, আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি। দাঁত, আমাদের দাঁত যে ধরনের সেটা হচ্ছে ডাইফায়োডন্ট। ডাইফায়োডন্ট মানে আমাদের দাঁত 2 বার গজায়, 2 বার পড়ে। মানে আমাদের একবার দুধ দাঁত উঠে সেটা পড়ে যায়, আবার অ্যাডাল্ট অবস্থায় দাঁত উঠে সেটা আবার পড়ে যায়। তবে 2 বার গজায়, 2 বার পড়ে। এবং আমাদের দাঁত হচ্ছে হেটারোডন্ট। হেটারোডন্ট মানে আমাদের 4 ধরনের দাঁত আছে। কি কি আছে? ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার। আমাদের 4 ধরনের কি আছে? দাঁত আছে। তাই আমাদের দাঁত হচ্ছে হেটারোডন্ট। হেটারোডন্ট। দাঁত নিয়ে এখন আমরা কথাবার্তা বলবো। তোমাদের দাঁত কেমন একটু জানাবা। তোমাদের দাঁত কি আসলে পাটির মধ্যে সুন্দরভাবে আটকে আছে? মানে সবগুলো কি কোটরে দাঁত আছে, নাকি কোটরের বাহিরে দিয়েও দাঁতটা ছড়ায় আছে? কারো 32-এর বাহিরেও দাঁত হয়। তো তোমাদের দাঁত কয়টা আমার একটু ভিডিও শেষে জানায় তো। একজন প্রাপ্তবয়স্ক মানুষের উপরের পাটি দন্ত সংকেত কোনটা? উপরের পাটিতে আমাদের কতটা দাঁত থাকবে? আমাদের কতটা দাঁত থাকবে? 16টা দাঁত থাকবে, তাই না? এর মধ্যে ইনসিসর কয়টা? 2টা। আমাদের ক্যানাইন কয়টা? 1টা। আমাদের প্রিমোলার কয়টা? 2টা। মোলার কয়টা? 3টা। 3 2 5 6 7 8। দেখি এখানে কি বলছে। ইনসিসর 2টা, ক্যানাইন 1টা, প্রিমোলার 2টা, মোলার 3টা। সাব্বাস, প্রথমেই লেগে গেছে। তাহলে আমাদের আনসারটা আমরা পেয়ে গেছি। যদি বলে নিচের পাটিতে কতটা দাঁত থাকে, সেম সেম। কথা কি বুঝছো? সেম 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 সেম, কোনো ডিফারেন্ট নাই, সেম সেম। একজন 6 বছরের শিশু দাঁতের সংকেত লিখো। একজন 6 বছরের শিশু দাঁত বলতে দুধ দাঁতকে বোঝানো হয় সচরাচর। 6 বছর পরে দাঁত টাত পড়তে শুরু করে। তো মনে করো মায়ের সাথে একটা 6 বছরের শিশু দাঁতের পার্থক্যটা কি বলি, দেখো খেয়াল করো। মায়ের 2টা ইনসিসর, ক্যানাইন 1টা, প্রিমোলার 2টা আর মোলার হচ্ছে 3টা। আর আমাদের যে কুট্টুস বেবিটা আছে তার ইনসিসর 2টাই থাকবে, ক্যানাইন 1টাই থাকবে। এখানে কিন্তু কোনো প্রিমোলার থাকবে না, বুঝছো? প্রিমোলার অ্যাবসেন্ট, এই যে ক্রস দিলাম। আর মোলার থাকবে কয়টা? 2টা। তাহলে 2 আর 1 3 আর 2 5। তাহলে 5 5 10। 5 5 10। তাহলে উপরের চলে 10টা, নিচে চলে 10টা। তাহলে আমাদের কুট্টুস বেবিটার কয়টা দাঁত আছে? আমার 3টা বেবি, খুবই ছোট ছোট 3টা বেবি, ছোট্ট ছোট্ট একদম 7, একটা 4 আর একটা হচ্ছে 1 বছর। 3টা মেয়ে আমার, মাশাআল্লাহ। তো এখন ওদের দাঁতের সাথে আমার দাঁতের তাহলে পার্থক্য কয়টা, মানে কি কি? ওদের সাথে আমার দাঁতের পার্থক্য হচ্ছে আমার প্রিমোলার আছে আর ওদের কোনো মোলার নাই। আমার 8টা প্রিমোলার বেশি, তাই না? আর ওদের দেখো মোলার, আমার মোলার আছে কতটা? 12টা আছে, তাই তো? আর ওদের মোলার কয়টা আছে? মোলার আছে কয়টা? কয়টা? মোলার আছে 8টা। তাহলে পার্থক্য বুঝতে পারছো? তাহলে অ্যাডাল্ট অবস্থায় দাঁত হচ্ছে 32টা, 32। আর ছোট্ট বাচ্চা দাঁত হচ্ছে, দুধ দাঁত হচ্ছে কতটা? সেটা হচ্ছে 20টা। তাহলে এরকমও প্রশ্ন আসে যে একটা ছোট্ট বাচ্চা যার বয়স 4 বছর 5 বছর, তার সাথে তার মায়ের দাঁতের কয়টা পার্থক্য, বা তার সাথে তার মায়ের দাঁতের কি ধরনের অমিল রয়েছে, বা কোন দাঁত তার মায়ের আছে কিন্তু তার নাই। হ্যাঁ, এভাবে কিন্তু আসতে পারে, এভাবে আসতে পারে। তাহলে পড়ে ফেলবা। তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সারটা কি বলতো? অ্যান্সারটা কি? ইনসিসর 2টা, ক্যানাইন 1টা, প্রিমোলার 2টা, মোলার 3টা। এটা তো হবে না।
এখানে কি বলছে ইনসিসের দুইটা ক্যানাইন দুইটা, এটা হবে না। ইনসিসের দুইটা ক্যানাইন একটা, প্রিমোলার নাই, মোলার দুইটা, তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেছি। তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেছি। তোমাদের দান্ত সংকেতটা কত হয় আমাকে জানাবা। নিম্নের কোনটি আমিষ জাতীয় উপাদান কিন্তু এনজাইম নয়? আমিষ, আমিষ কিন্তু এটা হচ্ছে কোনো এনজাইম নয়। ট্রোপোনিন, ট্রোপোনিন এটা কিন্তু আমিষ, বাট এটা কোনো এনজাইম নয়, এটা কোনো এনজাইম নয়, এটা মাসলে পাওয়া যায়। কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয়? B12, এটা আমরা পড়েছি যকৃতে থেকে, খুবই ভালো করে পড়তে হবে। যকৃত, যকৃত এমন একটা জিনিস যেখান থেকে তোমার কিচ্ছু বাদ দেওয়া যাবে না। যকৃতের গঠন পড়তে হবে, বুঝছো? যকৃতের যে কাজ আছে একদম ঠোঁটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ। যকৃত কি কি বিপাক ক্রিয়া সম্পন্ন করে, বিপাকীয় কাজ করতে হবে। তারপরে সঞ্চয় যে কাজটা আছে সেটা পড়তে হবে, ওকে। তারপরে যকৃতের বিপাকীয় কাজ, সঞ্চয় কাজ কি কি পড়তে হবে, কোন খণ্ড কেমন, কোথায় অবস্থিত, ডায়াফ্রামের উপরে নাকি নিচে, ডানে নাকি বামে, মানে কোথায় কোথায় কি কি সব পড়তে হবে, ডিটেল পড়তে হবে। পরিপাক সম্পর্কিত নিম্নের কোন তথ্যটি সঠিক নয়? এখানে তিনটা তথ্য হচ্ছে সঠিক, একটা সঠিক নয়। মুখ গহ্বরে কোনো এনজাইম নিঃসৃত হয় না। চর্বি জাতীয় খাদ্যের জন্য পিত্তরসের বিশেষ লবণ প্রয়োজন, এটা সঠিক, এটা সঠিক। বৃহদান্ত্রে কোনো প্রকার খাদ্য উপাদান পরিপাক হয় না, এটাও সঠিক, এটাও সঠিক। হ্যাঁ, কারণ বৃহদান্ত্রে কোনো প্রকার খাদ্য উপাদান পরিপাক্ত হয় না। ক্ষুদ্রান্তে পিএইচ ক্ষারীয় মাত্রায় থাকে, এটাও সঠিক। তাহলে মুখ গহ্বরে কোনো এনজাইম নিঃসৃত হয় না, এটা ভুল কথা। মুখ গহ্বরে এনজাইম নিঃসৃত হয় তো, টায়ালিন হয়, মল্টেজ হয়, তাহলে সঠিক এটা নয়, এটা সঠিক নয়। মুখ গহ্বরে কোনো এনজাইম নিঃসৃত হয় না, এটা সঠিক নয়। মুখ গহ্বরে এনজাইম নিঃসৃত হয়, এটা আমরা জানি। এর পরের প্রশ্ন কি বলছে? ট্রিপসিন জারকের জন্য সঠিক কোনটি? এটা আমরা জানি যে ট্রিপসিন জারকের জন্য সঠিক হচ্ছে এন্টারোকাইনেজ এনজাইম, এবং এই এনজাইমটাই তোমার ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে কনভার্ট করে, এটা আমরা পড়েছি। মানুষ সর্বভোগ প্রাণী, কারণ আমাদের কয় ধরনের দাঁত আছে বলো তো? আমাদের 4 ধরনের দাঁত আছে। একটু আগে আমরা বললাম আমাদের কর্তন আছে, আমাদের ছেদন আছে, আমাদের অগ্রপেশন আছে, এবং আমাদের পেশন আছে। বাংলায় আসতে পারে কর্তন কয়টা, ছেদন কয়টা, অগ্রপেশন কয়টা, পেশন কয়টা, এগুলো ভালো করে পড়বা। খাদ্য চর্বণের সাথে সংশ্লিষ্ট কর্টিক্স স্নায়ু কোনটা? ট্রাইজেমিনাল, এটা অবশ্য কর্টিক্স স্নায়ু যখন পড়াবো তখন ইনশাআল্লাহ দিয়ে দিব, তখন অবশ্য টেনশন নাই। মুখ গহ্বর থেকে খাদ্যমণ্ডকে পিছনের দিকে যেতে বাধা দেয়, যেতে বাধ্য করে কোনটি? মুখ গহ্বর থেকে খাদ্যমণ্ডকে, মানে আমরা যে খাবারটা চিবাচ্ছি, খাবারটা পেছনে গিলবো, এই খাবারটাকে পেছনে যেতে বাধ্য করে কোনটি? এই প্রশ্নের উত্তরটা তোমরা দিবা, এটা তোমার জন্য প্রশ্ন ফর ইউ। এই প্রশ্নটার অ্যান্সার তোমরা করবা, এই প্রশ্নটার অ্যান্সার তোমাদের জন্য। সদ্য ভূমিষ্ঠ শিশুর পাকস্থলীর ধারণ ক্ষমতা কত? হ্যাঁ, পাকস্থলীর ধারণ ক্ষমতা কিন্তু পড়তে হবে যে একটা বাচ্চা জন্মগ্রহণ করছে তার কত ধারণ ক্ষমতা আছে, তার সে একটু বড় হয়েছে, হ্যাঁ ম্যাচিউর হলো, তার কত, প্রাপ্তবয়স্ক অবস্থায় তার কত, এগুলো পড়তে হবে। 30 মিলিলিটার। অনেক সময় দেখবা যে অনেক বাচ্চা জন্মানোর পরে অতিরিক্ত খাওয়ায় দেয় এবং বাচ্চা একটু পর পরে বমি করে ফেলে। তো গ্রামের অনেক মানুষ বলে যে বমি করা নাকি খুব ভালো, আসলে এগুলো ভুল কথা। বেশি বমি করছে এর কারণ হচ্ছে বাচ্চাটাকে ওভার ইটিং করানো হচ্ছে। ওভার ইটিং করানো যাবে না, কারণ তার তো ছোট্ট একটা পাকস্থলী, 30 মিলিলিটার, বুঝতে পারছো কত ছোট্ট। ওরা যদি বেশি খাওয়ানো যায় তাহলে তো ও অসুস্থ হয়ে যাবে, তাই না? আর বেশি খাবার দিলে তো খাবার পড়ে যাবে, কি বলো, পড়ে যাবে না? তাহলে অতিরিক্ত খাবার বাচ্চাকে খাওয়ানো যাবে না। তাহলে খাবার বেশি খাওয়ালে কি হবে? খাবার উগলে দিবে, বাচ্চা বমি করে ফেলবে, এবং এটা করা যাবে না। 99 প্রশ্নটা একটু মারাত্মক প্রশ্ন দিয়েছি। 99 প্রশ্নটা দেখি কি বলছে। গ্যাস্ট্রিক রসে থাকা নিষ্ক্রিয় এনজাইম কোনটি? নিষ্ক্রিয়, ট্রিপসিনোজেন, পেপসিন, গ্যাস্ট্রিন, প্রোরেনিন, বলো কোনটা? গ্যাস্ট্রিক রসে থাকা, গ্যাস্ট্রিক রসে থাকা। তাহলে এখানে কিন্তু দুইটা এনজাইম আছে নিষ্ক্রিয়, একটা হচ্ছে প্রোরেনিন আর একটা হচ্ছে ট্রিপসিনোজেন। তাহলে কনফিউশন হচ্ছে এই দুটার মধ্যে কোনটা হবে? ট্রিপসিনোজেন তো হবে না, তাহলে হবে কোনটা? প্রোরেনিন, প্রোরেনিন। 100 নম্বর প্রশ্ন কি বলছে দেখি। মানুষের পাকস্থলীতে প্রতিদিন কতটুকু গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়? আমরা জানি প্রায় 1.5 থেকে 2 লিটার, তাহলে অ্যান্সার হচ্ছে 2 লিটার। আমাদের এখন আর কতগুলো প্রশ্ন আছে? 100টা। আমি কিন্তু 100টা প্রশ্ন, সরি, আমাদের এখন আর কতটা প্রশ্ন আছে? 100টা সলভ হয়ে গেছে, এখন আর আমাদের মাত্র 20টা প্রশ্ন আছে। এই যে 20টা প্রশ্ন, আমরা এই 20টা প্রশ্ন 10 মিনিটের মধ্যে সলভ করব, এবং আমি এক্সট্রা কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিব, সেগুলো তোমরা খুব ভালো করে পড়বা, ঠিক আছে? বাদ দেওয়া যাবে না, তাহলে ইনশাআল্লাহ সবগুলো কমন চলে আসবে। তাহলে আমরা 101 নাম্বার প্রশ্নে কি দেখছি?
পরিপাক নালী বিভিন্ন অংশের সঞ্চালনের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? পাকস্থলী কি রিট্রোপালসন করে? ক্ষুদ্রান্ত সেগমেন্টেশন হয়? অন্ননালীতে কি পেরিস্টালসিস হয়? বৃহদান্ত রিট্রোপালসন। এইটা অ্যানসারটা হচ্ছে এটা কিন্তু আলিম স্যারের বই সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দেওয়া আছে, এটা খুব ভালো করে পড়ে ফেলবা। 102 নম্বর প্রশ্নে কি আছে? গ্যাস্ট্রিক আলসার সৃষ্টির জন্য দায়ী নয় কোনটি? এই সেল সৃষ্টি করতে পারে হেলিকোব্যাক্টার পাইলোরি, এটা দ্বারা তো গ্যাস্ট্রিক আলসার হয়ে থাকে। এনএসএআইডি কারণে হতে পারে, তাহলে হয় না হচ্ছে বাইকার্বনেট, এটার কারণে কোনো গ্যাস্ট্রিক আলসার সৃষ্টি হয় না। 103 নম্বর প্রশ্ন, কোনটি মেমব্রেন এনজাইম? মল্টেস? নো, এটার অ্যান্সার হচ্ছে ইলাস্টেজ। এই এনজাইমটা মেমব্রেনে থেকেই তোমার কি করে? পরিপাকের সাথে সম্পৃক্ত কাজ করতে সম্পন্ন করে। নিচের কোন এনজাইম দুগ্ধ জাতীয় খাদ্য পরিপাক করে? দুধে ল্যাকটোজ থাকে, সেই ল্যাকটোজকে ভাঙতে হেল্প করবে কোনটা? ল্যাকটেজ। তাহলে আমরা খুব সহজে এটার অ্যান্সারটা বলতে পারবো। অ্যান্সারটা কি বলতো? ল্যাকটেজ। এটা আমাদের দুধ হজম করতে কি করবে? হেল্প করবে। কাইমোট্রিপসিনের নিষ্ক্রিয় রূপ কোনটি? কাইমোট্রিপসিন, সেটা নিষ্ক্রিয় রূপ হচ্ছে কাইমোট্রিপসিনোজেন। জেন আছে এই জন্য বুঝতে হবে এটা হচ্ছে নিষ্ক্রিয়, তাহলে কাইমোট্রিপসিন এটা সক্রিয় এবং কাইমোট্রিপসিনোজেন এটা হচ্ছে কি? নিষ্ক্রিয়। এটা হচ্ছে কি? নিষ্ক্রিয়। লালাতে যে অ্যান্টিবডি থাকে, এটা কি তোমরা কেউ পারবা? লালাতে কোন অ্যান্টিবডি থাকে? এটা কি তোমরা কেউ পারবা? লালাতে কোন অ্যান্টিবডি থাকে? হ্যাঁ, লালাতে কিন্তু ইমিউনোগ্লোবিন এ থাকে, এটা লালাতে থাকে। আমাদের অনেক অ্যান্টিবডি, আমাদের মিলিয়ন অ্যান্টিবডি আমাদের দেহে তৈরি হয়, ঠিক আছে? অনেক অ্যান্টিবডি আছে। তাহলে আমাদের লালাতে কোন অ্যান্টিবডি? ইমিউনোগ্লোবিন এ পাওয়া যায়। 107 কি বলছে? দাঁতের এনামেলের ক্ষয় রোধ করে কোনটি? এটা আমরা পড়েছি বাইকার্বনেট। এটা লালা রসের মধ্যে থাকে এবং এটা আমাদের দাঁতকে অম্লতার হাত থেকে কি করে? ক্ষয় হওয়ার হাত থেকে রক্ষা করে। যকৃতের ডান খণ্ডটি বাম খণ্ড অপেক্ষা কতটুকু বড়? আমরা যদি যকৃতের কথা কল্পনা করি, আমাদের এটা হচ্ছে ডান খণ্ড, এই বাম খণ্ডের চাইতে কতটুকু বড় জানো? প্রায় বাম খণ্ডের চাইতে 6 গুণ বড়। কত গুণ বড়? 6 গুণ। এবং এইখানে এই খণ্ডের সাথে আমাদের কি লেগে থাকে? আমাদের এই খণ্ডের অবতল যে অংশটা আছে সেটার সাথে কি লেগে থাকে? পিত্তথলি লেগে থাকে বা পিত্তাশয়, এবং সেখানে যকৃৎ থেকে নিঃসৃত পিত্তরস এসে কি হয়? জমা হয়। মানবদেহে কোথায় সঞ্চয় এবং বিপাকে উভয় ভূমিকায় বিদ্যমান? আমরা জানি এটা হচ্ছে যকৃৎ। যকৃৎ এমন এক ধরনের আমাদের দেহের তোমার একটা বড় অঙ্গ। এক্সট্রা কথা বলছি, এটা কিন্তু এক্সট্রা তথ্য, এটা পড়ে ফেলবা। যেটা আমাদের জৈব রসায়নগার হিসেবে পরিচিত। আমাদের দেহে জৈব রসায়নগার কাকে বলা হয়? সেটা অবশ্যই অ্যান্সার হবে তোমার যকৃৎ। অ্যান্সার কি হবে? যকৃৎ, জৈব রসায়নগার, জৈব রসায়নগার। এবং এই যে জৈব রসায়নগার, এটা প্রায় আমাদের দেহে 3 থেকে 5%, হ্যাঁ, ওজনের এত, হ্যাঁ, 5 থেকে 8 বা কোনো বই আছে 3 থেকে 5%, এটা একটু পড়তে হবে। এবং যকৃতে বিভিন্ন রকমের ক্রিয়া বিক্রিয়া সম্পন্ন হয়, বিভিন্ন রকমের ক্রিয়া বিক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। গ্লাইকোজেনেসিসে সাহায্য করে কোন হরমোন? গ্লাইকোজেনেসিস, এই যে গ্লাইকোজেনেসিস কি প্রসেস? গ্লাইকোজেনেসিস প্রসেসটা আসলে কি? গ্লাইকোজেনেসিস প্রসেসটা আসলে কি? এই যে গ্লাইকোজেনেসিস, এই প্রসেসটার নাম কি তোমরা বলতে পারবে? গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিসটা এমন এক ধরনের প্রসেস যে প্রসেসের মাধ্যমে কি তৈরি হয়? যে প্রসেসের মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজ গুলো কিসে পরিণত হয়? গ্লাইকোজেনে পরিণত হয় এবং যকৃতে জমা হয়। এবং এই কাজটাতে হেল্প করে কোনটা? ইনসুলিন। কোনটা হেল্প করে? ইনসুলিন হরমোন হেল্প করে, যা অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে ক্ষরিত হয়। আর গ্লাইকোজেনোলাইসিস এই কাজটা করতে সাহায্য করে তোমার এপিনেফ্রিন এবং গ্লুকাগন। বিপরীত কাজ, হ্যাঁ, এটা হচ্ছে বিপরীত কাজ। এক্ষেত্রে অ্যান্সার কিন্তু দুইটা হয়, এপিনেফ্রিনও হয়, আবার তোমার কি হয়? গ্লুকাগনও হয়। যে কোনো একটা, এখানে যেহেতু এপিনেফ্রিন আছে তাই এপিনেফ্রিন হবে। যদি এটা গ্লুকাগন থাকতো তাহলে কিন্তু অ্যান্সার আবার গ্লুকাগন হতো। গ্লুকাগন যে কোনো একটা থাকবে, দুইটা থাকবে না, ঠিক আছে? যে কোনো একটা থাকবে। 112 নম্বর প্রশ্নে কি বলছে? নন কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরির প্রসেসটাকে কি বলা হচ্ছে? মনে করো দেহের মধ্যে গ্লুকোজ নাই এবং গ্লুকোজ প্রয়োজন শক্তির জন্য, তাহলে এখন নন শর্করা যেগুলো আছে সেগুলোকে ভেঙে গ্লুকোজ তৈরি করা হবে এবং এই প্রসেসটার নাম হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। কি নাম? গ্লুকোনিওজেনেসিস। অশর্করা থেকে গ্লুকোজ বা শর্করা তৈরির একটা প্রসেস। হৃদরোগ এবং স্ট্রোকের প্রধান কারণ কি? হৃদরোগ এবং স্ট্রোকের প্রধান কারণই হচ্ছে টিজি বা ট্রাইগ্লিসারাইড। হ্যাঁ, এটা তোমার কি তৈরি করে? প্ল্যাক তৈরি করে ধমনীতে, করোনারি ধমনীতে, এবং এটা আরো হৃদরোগ স্ট্রোকের জন্য দারুণভাবে দায়ী।
ডিঅ্যামিনেশন প্রক্রিয়া অথবা ইউরিয়া তৈরি হয় কোথায়? দুইটা প্রশ্ন আসতে পারে। ডিঅ্যামিনেশন, অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড গুলোকে দেহ থেকে বের করে দাও, এই প্রসেসটা কোথায় হয়? তাহলে আমাদের অ্যান্সার কি হবে? যকৃৎ। অথবা যদি আসে যে ইউরিয়া তৈরি কোথায় হয়, তাহলেও কিন্তু আমাদের অ্যান্সারটা কি হচ্ছে? যকৃৎ হচ্ছে। তাহলে এখানে দুইটা প্রশ্ন আমি একবারেই সেট করে ফেলেছি। দেহের জৈব রসায়নগার কাকে বলা হয়? তাহলেও আমরা কি বলবো? যকৃৎ বলবো। ওকে, সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? তাহলে আমরা কি বলবো? যকৃৎ বলবো। অ্যানজিওটেনসিনোজেন কোথায় হয়? এটাও আমরা জানি যে যকৃতে হয়। কোথায় হয়? যকৃতে হয়। কোথায় হয়? যকৃতে। মানব দেহের কোন অঙ্গটি ভ্রূণ অবস্থা? আমরা যখন মায়ের পেটের ভেতরে ভ্রূণ ছিলাম, আমাদের কোনো হাড় ছিল না, হাড্ডি ছিল না। ভ্রূণ অবস্থা এবং শৈশবে রক্তকণিকা তৈরি করে। হ্যাঁ, ভালো করে শুনো, যে এমন একটা অংশ আছে যা আমাদের মায়ের পেটের ভেতরে থাকতে ভ্রূণ অবস্থায় রক্ত তৈরি করে এবং ছোটবেলায় বাচ্চাদেরকে রক্ত তৈরি করতে হেল্প করে। কিন্তু যখন আমরা বড় হয়ে যাই তখন সেটা রক্ত তৈরি করবে না, বরং রক্তকে ভেঙে ফেলবে। হ্যাঁ, রক্তকে ভেঙে ফেলবে। এই জিনিসটা আসলে কি? এই জিনিসটাই হচ্ছে আমাদের যকৃৎ। আমাদের কি? যকৃৎ। ঠিক আছে। আমাদের রক্তে কতটুকু হিমোগ্লোবিন থাকার প্রয়োজন, হিমোগ্লোবিন কি নিয়ে গঠিত, যকৃতের টোটাল কাজ ভালো করে পড়ে ফেলবা, পয়েন্ট টু পয়েন্ট, এ টু জেড, খুব সুন্দর করে পড়ে ফেলবা। কোন রক্ত কণিকা ভাঙ্গনের ফলে বিলিরুবিন তৈরি হয়? অবভিয়াসলি লোহিত রক্ত কণিকা ভাঙ্গনের ফলে বিলিরুবিন তৈরি হয়। বিলিরুবিন এটার বর্ণ হচ্ছে হলদে, আর বিলিভার্ডিন এটার বর্ণ হচ্ছে সবুজ। আমাদের আর তিনটা প্রশ্ন দেখি কি বলছে। যকৃৎ কোন হরমোনকে দ্রুত ধ্বংস করে? আমরা জানি সেটা হচ্ছে টেস্টোস্টেরন। এটাকে খুবই দ্রুত গতিতে ভেঙে ফেলে, টেস্টোস্টেরনকে খুবই দ্রুত গতিতে ভেঙে ফেলে। আমাদের যে তিনটা প্রশ্ন পড়তে হবে সেটা হচ্ছে প্রোটিনকে ভাঙার জন্য বিভিন্ন এনজাইমের একটা লিস্ট আছে, সেটা পড়তে হবে। হ্যাঁ, কার্বোহাইড্রেটকে ভাঙার জন্য, কার্বোহাইড্রেট এটাকে ভাঙার জন্য লিস্ট আছে, পড়তে হবে। প্রোটিনকে, লিপিডকে ভাঙার জন্য বিভিন্ন এনজাইমের লিস্ট আছে, এটা পড়তে হবে। এই তিনটা লিস্ট ভালো করে পড়বে, এখান থেকে একটা প্রশ্ন আল্লাহ চাইলে আসতে পারে। মানুষের অন্তরে ভিলাইয়ের সংখ্যা, ভিলাইয়ের সংখ্যা প্রায় 50 লক্ষ। কত? প্রায় 50 লক্ষ। এবং ভিলাইয়ের কারণে শোষণ তল অনেক বেশি বৃদ্ধি পায়। ভিলাইয়ের কারণে শোষণ তল অনেক বেশি কি পায়? বৃদ্ধি পায়। তার মানে ভিলাইটা আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। লাস্ট প্রশ্ন দেখি কি বলছে। অ্যাপেন্ডিক্স এটাকে আমরা কি বলে থাকি? আমাদের দেহের উপকারী জীবাণুর ভান্ডার বা উদরীয় টনসিল। আমরা জানি যে আমাদের যে টনসিল থাকে সেটা জীবাণুকে ধ্বংস করে। ঠিক সেরকম আমাদের উদরীয় টনসিল কাকে বলা হচ্ছে, অথবা আমাদের উপকারী জীবাণুর ভান্ডার কাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। এবং এটা একটা প্রশ্ন, হ্যাঁ, যে কোনটিকে উদরীয় টনসিল বা উপকারী জীবাণুর ভান্ডার বলা হয়, তখন আমাদের অ্যান্সার হবে অ্যাপেন্ডিক্স। এবং এই অ্যাপেন্ডিক্সটা আসলে কোনটির সাথে যুক্ত থাকে? সেটা হচ্ছে বৃহদান্ত্রের সিকামের সাথে যুক্ত থাকে। আমরা একটু আগে পড়লাম, বৃহদান্ত্রের সিকামের সাথে যুক্ত থাকে। বৃহদান্ত্র একটা থলের মতন অংশ, যার এক্সট্রা বৃদ্ধিকে আমরা কি বলছি? অ্যাপেন্ডিক্স। এবং এইটা জীবাণুকে ধ্বংস করার জন্যই কাজ করে, কিন্তু নিজে যখন এফেক্টেড হয়ে যায় তখন কিন্তু সেটা কি হয়ে যায়? অ্যাপেন্ডিসাইটিস হয়ে যায়, এবং তখন এটাকে কেটে ফেলা ছাড়া আর আমাদের কোনো উপায় থাকে না। তাহলে আমরা অলরেডি 120টা প্রশ্ন সলভ করে ফেলেছি ইনশাল্লাহ। তোমরা যদি মনোযোগ সহকারে এই 120টা প্রশ্ন করে ফেলো, পড়ো, এবং আমি যা যা বলেছি রিপিট হয়েছে, কিন্তু 8-10টা প্রশ্ন রিপিট হয়েছে, এবং কিছু কথাবার্তা আমি এক্সট্রা বলেছি, সেই কথাগুলো পড়তে হবে। যেমন তোমার আন্ত্রিক রসের কথা পড়তে হবে, গ্যাস্ট্রিক রসের কথা পড়তে হবে, পিত্ত রসের কথা পড়তে হবে, ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রের উপাদানগুলো, মানে এই চ্যাপ্টার তোমাকে তছনছ করে ফেলতে হবে। আমি অনেকগুলো বই থেকে প্রশ্ন করেছি, এবং আমার বিশ্বাস যে তুমি এই ক্লাসটা করলে এ টু জেড তুমি সবগুলো প্রশ্নে কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট আমাদের দেখা হবে আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে। সেই পর্যন্ত ক্লাসটা করতে থাকবে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে। ভালো থেকো। আল্লাহ হাফেজ।